আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিকের নাম হচ্ছে ভার্ব, মানে ভার্বের ওয়ান। ভার্বের উপর আসলে আমরা তিনটা ক্লাস নিব। একটা হচ্ছে ফাইনিট ভার্বের উপর, মানে ভার্বের ওয়ান, ভার্বের টু, ফাইনিট ভার্ব, আর একটা হচ্ছে নন ফাইনিট ভার্ব, এবং আরেকটা ক্লাস নিব আমরা মডাল ভার্বের উপর এবং পজিটিভ ভার্বের উপর। সব মিলিয়ে ভার্বের উপর তিনটা গুরুত্বপূর্ণ লেকচার হবে, খুবই গুরুত্বপূর্ণ। ভার্বের টপিকটা অনেক বড়, এই জন্যই আমরা ভার্বের উপর তিনটা ক্লাস নিব। এবং খুবই ইম্পর্টেন্ট, প্রতি বছরেই বিসিএস পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষা, বিসিএস এ তো দুইটা তিনটাও চলে আসে, অন্যান্য পরীক্ষা তো আসেই। আমরা ধারাবাহিকভাবে আস্তে আস্তে আলোচনা শুরু করি, ঠান্ডা মাথায় বুঝে নিও, কোথাও বুঝতে ইনশাল্লাহ সমস্যা হবে না, আর ক্লাসের রেকর্ডিং তো দিয়েই দিব। ভার্ব মানে হচ্ছে আসলে ভার্ব মানে কি, আর আমার ক্লাস যারা নতুন স্টুডেন্ট আছেন, আমার ক্লাস লেখা লাগবে না, একটু লেখা লাগবে না। আমি নোট খাতা, হ্যান্ড নোটটা ছবি তুলে আপনাদেরকে দিয়ে দিব। প্লিজ কেউ লিখবেন না, লেখা দরকার না, আপনি বরং শুনেন। লিখতে গেলে আপনার সমস্যা হবে, এটা আমি ঠিকভাবে, আমি এটা কোনো রকম লিখবো, আমার মেইন নোট খাতা আরেকটা, আমি ছবি তুলে দিয়ে দিব, ঠিক আছে? জাস্ট শুনেন। ভার্বের কাজ হচ্ছে, ভার্ব মানে কি, ভার্ব মানে হচ্ছে কোনো কিছু করা, শুধু করা না, কোনো কিছু হওয়া, আবার কোনো কিছু থাকা। মনে করেন আপনার কাছে টাকা আছে, আমার টাকা আছে, টাকা আছে, টাকা থাকে আপনার কাছে। আমার একটি গরু আছে, গরু আপনার কাছে থাকে। আমি ডাক্তার হতে চাই, আমি ক্যাডার হতে চাই, আমি টিচার হতে চাই। এই হওয়া, কোনো কিছু হওয়া, আমি ভাত খাই, ঘুমাই, এগুলো কোনো কিছু করা। তো কোনো কিছু করা হচ্ছে ডু ভার্ব, কোনো কিছু করা হচ্ছে, হওয়া হচ্ছে বি ভার্ব, আর কোনো কিছু থাকা হচ্ছে হ্যাভ ভার্ব। মনে করো আমার টাকা আছে, আই হ্যাভ মানি। আমি বি ভার্ব মানে কি, বি ভার্ব মানে হচ্ছে এম ইজ আর, ঠিক আছে? বি ভার্ব মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ আর, এগুলো। তাহলে হওয়া, থাকা, করা ইংলিশ কি বলো? করা ইংলিশ হচ্ছে ডু। ডু মানে হচ্ছে কোনো কিছু করা। তাহলে করা, থাকা, হওয়া, খাওয়া, এই জিনিসগুলাই হচ্ছে ভার্ব। ভার্ব হচ্ছে ডু ভার্ব, বি ভার্ব, অথবা কি ভার্ব, হ্যাভ ভার্ব। এই আমরা কিন্তু ছোটবেলা থেকে ভার্বের সংজ্ঞা পড়েছি কি, ভার্ব মানে কোনো কিছু করা। আজকে আমি যোগ করে দিলাম, শুধু করা না, কোনো কিছু হওয়াটাও ভার্ব, আপনার কাছে কোনো কিছু থাকাটাও কিন্তু একটা ভার্ব। যেমন দেখো, এই যে ভার্বের কথা বলছি না, অ্যাকচুয়ালি ভার্ব আসলে দুই প্রকার। বাংলায় কি হয় জানো? বাংলায় ক্রিয়া দুই প্রকার, একটাকে বলে সমাপিকা ক্রিয়া, আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। লেখালেখি করা দরকার নাই, প্লিজ আমার সাথে লিখে তাল মিলাতে পারবেন না, শুধু শুনেন। রেকর্ড দিয়ে দিব, নোট খাতা দিয়ে দিব, লেখার কোনো দরকার নেই। লিখতে গেলে আপনার কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাবে। একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, এটা বাংলা ব্যাকরণের ভাষায়। এই যে সমাপিকা ক্রিয়া, এটাকে ইংরেজিতে বলা হয় ফাইনিট ভার্ব। আর এই যে অসমাপিকা ক্রিয়া, এটাকে ইংরেজিতে বলা হয় নন ফাইনিট ভার্ব। তাহলে আমরা দুইটা আলোচনা করব। আগে প্রথমে আমরা ফাইনিট কে আর নন ফাইনিট কে, এগুলোকে আমরা ডিটেলস আমরা এগুলো আলোচনা করব। ফাইনিট নন ফাইনিটের সংজ্ঞা শিখব, ব্যাখ্যা করব। এরপরে গিয়ে লাস্টে আমরা ফাইনিট নন ফাইনিট ক্লাস ভাগ করে ফেলবো। তো আমাদের আজকের ক্লাসের আমাদের মূল আলোচনা হচ্ছে ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। তাহলে ভার্ব প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ফাইনিট, একটা হচ্ছে নন ফাইনিট, সমাপিকা আর একটা হচ্ছে অসমাপিকা। এখন ফাইনিট নন ফাইনিটটা আসলে কি, এটা কিন্তু আমরা অনেকে ঝামেলায় পড়ে যাই। একটা সহজে একটা কথা বলি, আজ থেকে মনে রাখবা, যে ভার্বের টেন্স চেনা যায়, তুমি যদি কোনো ভার্ব দেখে বলতে পারো যে এই ভার্বটা কোন টেন্স, সাউন্ড আছে আপনার, মনে হয় নতুন, তো আপনি ওই যে বাম পাশে একটা অপশন আছে, ওইখানে কল ওভার ইন্টারনেটে ক্লিক করেন, কল ওভার ইন্টারনেট। আরে বাম পাশে একটা অপশন আছে, ওইটাকে বলা হয় কল ওভার ইন্টারনেট। আপনার ওই কল ওভার ইন্টারনেটে কানেক্ট করলে সাউন্ড আসবে, ঠিক আছে? কল ওভার ইন্টারনেট, ডান পাশে ক্লিক করেন, কল ওভার ইন্টারনেট, ঠিক আছে? ওকে। তো যেটা বলছিলাম, ফাইনিট ভার্ব দুই প্রকার, একটা ফাইনিট ভার্ব হচ্ছে টেন্স চেনা যায়, আর নন ফাইনিট ভার্ব মানে হচ্ছে টেন্স চেনা যায় না। আপনি যদি দেখেন যে যে ভার্ব দেখলে টেন্স চেনা যায় সেটা হচ্ছে ফাইনিট, আর যে ভার্ব দেখলে বলা যাচ্ছে না যে ভার্বটা আসলে কোন টেন্সে আছে, ওইটা আসলে ফাইনিট না, ওটা হচ্ছে নন ফাইনিট। তাহলে মনে রাখতে হবে, একটা টেন্স চেনা যায় আর একটা ভার্বের টেন্স চেনা যায় না। টেন্স কয় প্রকার? তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। যেটা দেখে মনে হয় যে প্রেজেন্টে আছে, পাস্টে আছে, ফিউচারে আছে, ওইটা হচ্ছে ফাইনিট। যেটা দেখে বলা যায় না কোন টেন্সে আছে, ওইটা হচ্ছে নন ফাইনিট। যেমন
আমি যদি এরকম বলি যে আমি, খুব মনোযোগ দিয়ে শোনো, আমি ভাত খেয়ে স্কুলে যাই। আচ্ছা, আমরা যদি বলি আমি ভাত খেয়ে স্কুলে যাই, এই বাক্যে কিন্তু দুইটা ভার্ব আছে দেখো। একটা হচ্ছে ভাত খেয়ে, আর একটা হচ্ছে স্কুলে যাই। দেখো খেয়েটাও কিন্তু ভার্ব, আবার যাইটাও কিন্তু ভার্ব। এখন আমি যদি একটা কাজ করি, আমি যদি খেয়ে ভার্বটা মুছে দেই, এভাবে আমি যদি এরকম বলি যে আমি স্কুলে যাই, দেখো এই দুইটা কথা মুছে দিলাম, ভাত খেয়ে আমি শুধু বললাম আমি স্কুলে যাই, তাহলে কিন্তু বাক্যটা হচ্ছে কিন্তু আমি স্কুলে যাই। এটা যদি বলি আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই, তাহলে এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, যাই প্রেজেন্ট টেন্স, টেন্স চেনা যায়। কিন্তু আমরা যদি যাইটা মুছে দিয়ে এভাবে বলি আমি ভাত খেয়ে, আমি যদি তোমার বললাম এই জানো আমি ভাত খেয়ে, এটা কোনো কথা? আমি ভাত খেয়ে, দেখো এই খেয়ে কথাটা বললে কিন্তু বাক্যটা সম্পূর্ণ হয় না। বাক্যের যে প্রধান তিনটা গুণ, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এগুলো কিন্তু এই বাক্যে কিন্তু এগুলো ক্লিয়ার না। আমি ভাত খেয়ে, এখন খেয়ে বললে কি হবে? আমি ভাত খেয়ে স্কুলে যাই, তো স্কুলে যাই, এখন ভাত খেয়ে স্কুলে যান, খেয়ে বললে তো হচ্ছে না, খেয়ে দ্বারা কিন্তু টেন্স চেনা যাচ্ছে না। আমি ভাত খেয়ে, খেয়ে দ্বারা কিন্তু টেন্স চেনা যাচ্ছে না। তো যেহেতু টেন্স চেনা যাচ্ছে না, তাহলে এখন কি করতে হবে? টেন্স চেনা যেহেতু যাচ্ছে না, তাহলে বুঝতে হবে এটা অসমাপিকা ক্রিয়া, ইংলিশে বলা হয় নন ফাইনিট, নন ফাইনিট। আবার যাই, যাই বললে কিন্তু বোঝা যায় এটা প্রেজেন্ট টেন্স, তখন এটার নাম হচ্ছে ফাইনিট। এবার যদি আমি বলি আমি ভাত খেয়ে স্কুলে যাব, তো এটাও কিন্তু টেন্স চেনা যায়, ভাত খেয়ে স্কুলে যাব, তাহলে এটা হচ্ছে ফাইনিট। এখন আমি যদি বলি আমি ভাত খেয়ে স্কুলে, হ্যাঁ স্কুলে গিয়েছিলাম বা গিয়েছি, তাহলে এটা অতীতকাল, টেন্স চেনা যায়, গিয়েছি, তাহলে এটা হচ্ছে ফাইনিট ভার্ব। ভাই শুনো, ফাইনিট ভার্ব হচ্ছে যেটা টেন্স চেনা যায়, নন ফাইনিট হচ্ছে টেন্স চেনা যায় না। দেখো খেয়ে ভার্বটার কিন্তু একবারও টেন্স চেনা যায় না। আমি যদি আমি ভাত খেয়ে, তো খেয়েটা কি, এটা কি বোঝা যাচ্ছে খেয়ে জিনিসটা কি? প্রত্যেকটা বাক্যে দেখো নন ফাইনিট ভার্বের কোনো টেন্স চেনা যাচ্ছে না, কিন্তু ফাইনিট ভার্বের কি চেনা যাচ্ছে? টেন্স চেনা যাচ্ছে। তাহলে আজ থেকে মাথায় রাখবা, বাংলা বাক্য হোক ইংরেজি বাক্য হোক, যে বাক্যের টেন্স চেনা যায় সেটা, সরি, যে ভার্বের টেন্স চেনা যায় সেটা ফাইনিট, যেটা টেন্স চেনা যায় না সেটা হচ্ছে নন ফাইনিট। দেখো আমরা যদি এরকম বলি যে আই স হিম, আই স হিম গোয়িং দেয়ার, আমি তাকে সেখানে যেতে দেখলাম। একটু খেয়াল করে দেখছো, এখানেও দুইটা ভার্ব, একটা হচ্ছে স আর একটা হচ্ছে গো, গো এর সাথে আইএনজি, গোয়িং। শোনো ভাইজান শোনো, সেটা হচ্ছে স মানে আমি দেখেছিলাম, সেখানে যেতে। দেখো আমরা যদি বলি যে সেখানে যেতে দেখেছিলাম, তো দেখেছিলাম হচ্ছে পাস্ট টেন্স, যেতে, যেতে বলতে তো কোনো টেন্স নাই। আমি যদি বলি আমি তাকে সেখানে যেতে, টেন্স নাই। আর আরেকটা কথা বলি, গোয়িং দ্বারা কিন্তু বোঝা যাচ্ছে না গোয়িং কোন টেন্সে আছে, এটা কি প্রেজেন্ট, এটা শুধু আইএনজি। আইএনজি দ্বারা কিন্তু, আইএনজির আগে যদি অ্যামিজার থাকে তাহলে আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস, যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস, যদি যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে আমরা জানি যে পাস্ট কন্টিনিউয়াস, যদি শ্যাল বি উইল বি থাকে আমরা জানি কি বল, আমরা জানি হচ্ছে ফিউচার, আমরা জানি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, শ্যাল বি উইল বি এগুলো সব হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। এখন এবার একটা কথা বলি, সেটা হচ্ছে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই বাক্যে দেখো স আর একটা হচ্ছে গোয়িং, তো গোয়িং কিন্তু শুধু আইএনজি, শুধু আইএনজি কোন টেন্সে আছে আমরা কিন্তু কেউ জানি না, কারণ আইএনজি কিন্তু কোনো টেন্স প্রকাশ করে না, তাহলে এটা কিন্তু নন ফাইনিট ভার্ব। কিন্তু আমি যদি বলি সি এর পাস্ট টেন্স হচ্ছে স, আমি দেখেছিলাম, তাহলে এটা আবার ফাইনিট ভার্ব। দেখো আমি যদি বলি আমি তাকে সেখানে যেতে দেখি, তাহলে আই সি হিম গোয়িং দেয়ার, দেখো এখানেও গোয়িং নন ফাইনিট, কিন্তু যে সি প্রেজেন্ট টেন্স আছে ফাইনিট। আমি যদি বলি আমি তাকে যেতে দেখবো, ফিউচার, আবার এটা হচ্ছে নন ফাইনিট। তার মানে যেটা টেন্স চেনা যায় এটা ফাইনিট, যেটা চেনা যায় না সেটা হচ্ছে নন ফাইনিট। আমি আরো বলতেছি, দেখো ঠান্ডা মাথায় দেখো, মনে করো বাক্যে এরকম আছে আই ওয়েন্ট টু, আই ওয়েন্ট টু না, আই ওয়ান্ট টু দিলাম, হ্যাঁ ওয়ান্ট, আমি চাই, আই ওয়ান্ট টু ইট রাইস, আমি ভাত খেতে চাই। একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এরকম বলি যে আমি ভাত খেতে চাই, মানে আমার ভাত খাওয়া খুবই দরকার, আমি কি করতে চাই? আমি ভাত খেতে চাই। এখন এই যে ভাত খেতে চাই, একটা জিনিস খেয়াল করছো, এখানে খেতে আর একটা হচ্ছে টু ইট। দেখো ওয়ান্ট, ওয়ান্ট মানে চাওয়া, এটা প্রেজেন্ট টেন্স, কিন্তু টু ইট, টু ইট মানে কি? খেতে। আমি যদি বলি আমি খেতে রাইস, হয়? তো খেতে দ্বারা টেন্স চেনা যায় না। আসলে ওই যে ভার্বের আগে যখন টু থাকে তখন এটার কোনো টেন্স প্রকাশ করে না। ভার্বের আগে টু থাকলে এটাকে ইনফিনিটিভ বলে, আমরা এগুলা ধারাবাহিক ভাবে আলোচনায় যাব। ভার্বের আগে যখন টু থাকে এটার নাম হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ একটা নন ফাইনিট ভার্ব। কিন্তু দেখো ওয়ান কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিটে।
পাস্ট টেন্সে, তাহলে এটা হচ্ছে ফাইনিট ভার্ব। আমি যদি এরকম বলতাম যে আই ওয়ান্টেড টু ইট রাইস, আমি ভাত খেতে চেয়েছিলাম, তাহলে দেখো টু ইট এটা নন ফাইনিট থাকবে সব সময়, আর ওয়ান্টেডটা কি হবে? ফাইনিট ভার্ব। শুনো, নন ফাইনিট ভার্বের কখনোই টেন্স চেনা যায় না, কিন্তু ফাইনিট ভার্বের কি চেনা যায়? ফাইনিট ভার্বের সব সময় টেন্স চেনা যায়। আজ থেকে মনে রাখবা, যেটা নন ফাইনিট সেটা টেন্স চেনা যায় না, আর যেটার ফাইনিট সেটার কি চেনা যায়? সেটার টেন্স চেনা যায়। নন ফাইনিটের টেন্স চেনা যায় না, কিন্তু ফাইনিট ভার্বের টেন্স চেনা যায়। আজ থেকে মাথায় রাখবা। আচ্ছা, এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলি। এই যে আমরা যে নন ফাইনিট ভার্ব বলতেছি না, নন ফাইনিট ভার্ব কারা জানো? নন ফাইনিট ভার্ব সাধারণত এই চারটা। যেমন কোনো ভার্বের আগে যদি টু থাকে সেটা হচ্ছে নন ফাইনিট। কোনো ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে সেটাও নন ফাইনিট। কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল মানে ভি3 যেটা ভার্বের পাস্ট পার্টিসিপল সেটাও নন ফাইনিট। আবার হ্যাভিং আছে না, হ্যাভিং, হ্যাভিং এর সাথে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তাহলে সেটাও নন ফাইনিট। আবারও বলি, দেখো আজ থেকে মাথায় রাখবা, যে কোনো ভার্বের আগে টু থাকলে নন ফাইনিট হয়, এরপরে ভার্বের আইএনজি থাকলে নন ফাইনিট হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে নন ফাইনিট হয়, আবার হ্যাভিং এর সাথে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, মনে রাখবা হ্যাভিং, হ্যাভিং এর সাথে পাস্ট পার্টিসিপল থাকলে নন ফাইনিট। মনে করো ডু, ডু এর আগে টু আছে, টু ডু, এটা টু প্লাস ভার্ব, নন ফাইনিট। মনে করো ডু এর সাথে আইএনজি আছে, ডুইং, এটাও নন ফাইনিট, আইএনজি থাকলে নন ফাইনিট। ডু এর পাস্ট পার্টিসিপল কে? ডান, এটাও নন ফাইনিট। এবার দেখো এই যে পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, ডানের আগে যদি হ্যাভিং লাগাও, হ্যাভিং ডান, তাহলে এটা হচ্ছে নন ফাইনিট। তাহলে ডুইং, ডান, হ্যাভিং ডান, এগুলো সবই হচ্ছে নন ফাইনিট। তাহলে আজ থেকে মাথায় রাখবা যে এই সাধারণত এগুলো সবসময় কি হয়? নন ফাইনিট হয়। যেখানে দেখবে টু প্লাস ভার্ব নন ফাইনিট, ডুইং চোখ বন্ধ করে নন ফাইনিট, ডান নন ফাইনিট, হ্যাভিং ডান নন ফাইনিট। মনে করো আমি যদি তোমাকে এরকম বলি যে আই অ্যাম ডুইং, আই অ্যাম ডুইং, আই অ্যাম ডুইং ইট, আমি এটা করছি, দেখো কিন্তু দুইটা ভার্ব, এম আর ডুইং। দেখো আমি যদি এমটাকে বাদ দিই, ডুইং দ্বারা কখনোই বলা যায় না যে ডুইং কোন টেন্সে আছে। ডুইং দ্বারা কখনোই বলা যায় না যে ডুইং কোন টেন্সে আছে, কারণ ডুইং হচ্ছে জাস্ট একটা কি যুক্ত ভার্ব, জাস্ট একটা আইএনজি যুক্ত ভার্ব। ডুইং হচ্ছে শুধুই কি বলো? শুধুই আইএনজি। তাহলে এখন কি করতে হবে? এই যে ডুইং যেটা আছে এটা আসলে নন ফাইনিট, কিন্তু এখানে এমটা আছে না, এমটা কোন টেন্স প্রকাশ করছে? এম জিনিসটা কিন্তু প্রকাশ করছে হচ্ছে প্রেজেন্ট টেন্স, এম ইজ আর প্রেজেন্ট, ওয়াজ আর পাস্ট, তাহলে এটা হচ্ছে ফাইনিট ভার্ব যখনই দেখবা। হ্যাঁ, তাহলে আজ থেকে মাথা রাখবা, এটা 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 টু প্লাস ভার্ব, আইএনজি, পাস্ট পার্টিসিপল, হ্যাভিং ডান, সবই হচ্ছে নন ফাইনিট। নন ফাইনিট ভার্ব কয় প্রকার জানো? নন ফাইনিট ভার্ব মূলত তিন প্রকার। নন ফাইনিট ভার্ব তিন প্রকার। আমি এনএফবি লিখলাম, এনএফবি মানে হচ্ছে নন ফাইনিট, ঠিক আছে। আর এফবি মানে কি? এফবি মানে হচ্ছে ফাইনিট। নন ফাইনিট তিন প্রকার, কারা কারা জানো? নন ফাইনিট, একটা নন ফাইনিটের নাম হচ্ছে ইনফিনিটিভ, যে টু প্লাস ভার্ব ইনফিনিটিভ। আরেকটা নন ফাইনিটের নাম হচ্ছে জেরান্ড, আরেকটা নন ফাইনিটের নাম হচ্ছে পার্টিসিপল। দেখো এবারের বিসিএস এ কিন্তু ইনফিনিটিভ নামে একটা প্রশ্ন আসছে, এটা কোন ইনফিনিটিভ ছিল? লেট হিম গো, এরকম। আবার আবার জেরান পার্টিসিপল থেকে প্রশ্ন আসছে। আমি বলছি না প্রতি বিসিএস এর দুইটা তিনটা প্রশ্ন এই জায়গা থেকে কমন, একেবারে কমন আসেই, দুইটা নিশ্চিত আসে এই ভার্ব থেকে। ফাইনিট ভার্ব কয়টা জানো? ফাইনিট ভার্ব হচ্ছে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। প্রথমত আসলে দুই ভাগ করছে, অক্সিলারি আর প্রিন্সিপাল। অক্সিলারি আবার দুই প্রকার, একটা হচ্ছে সিম্পল অক্সিলারি, সাধারণ অক্সিলারি, নর্মাল অক্সিলারি, যেমন ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলা। আর আরেকটা হচ্ছে মডাল অক্সিলারি, ঠিক আছে। একটা হলো সিম্পল অক্সিলারি, একটা হচ্ছে মডাল অক্সিলারি। ক্যান, শ্যাল, শুড, উইল, উড, এগুলো সবই হচ্ছে মডাল অক্সিলারি। আচ্ছা, যারা পরে জয়েন করছেন এটা রেকর্ডিং দেওয়া হবে, অস্থির হওয়ার কিছু নেই, রেকর্ড দেখে করে নিয়েন। প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, একটা নাম হচ্ছে ট্রানজিটিভ। প্রিন্সিপাল দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে দেখো আমরা কিন্তু প্রকারভেদ কিন্তু আমরা আরেকবার করি, আমরা আরেকবার প্রকারভেদটা কি করি? বুঝে নেই, ব্যাপারটা আরেকবার বুঝে নেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে সেটা হচ্ছে মনে রাখতে হবে যে নন ফাইনিট ভার্ব আসলে তিন প্রকার, ঠিক আছে। একটা হচ্ছে ইনফিনিটিভ, আরেকটা জেরান্ড, আরেকটা হচ্ছে পার্টিসিপল। আর ফাইনিট ভার্ব তিনটা, দুইটা, অক্সিলারি আর প্রিন্সিপাল। অক্সিলারি কে দুই ভাগ করছে, মনে করো সিম্পল আর একটা মডাল। আর প্রিন্সিপাল প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ, একটা ইনট্রানজিটিভ। এবারের বিসিএস থেকে ইনট্রানজিটিভ নিয়ে একটা প্রশ্ন আসে নাই? ওই যে আই গো হোম, গো কি ভার্ব, ওই যে অ্যারাইভড, ইনট্রানজিটিভ। দেখছো আমার কথা মিলছে কিনা?
এবারে বিসিএস এ একটা প্রশ্নের অ্যান্সার ছিল ইনট্রানজিটিভ, আরেকটা প্রশ্নের অ্যান্সার ছিল জেরান্ড, আরেকটা প্রশ্নের অ্যান্সার ছিল ইনফিনিটিভ। প্রশ্নকর্তা কিন্তু প্রশ্ন করার সময় ভার্ব কিন্তু প্রশ্ন করবে, ভার্বকে মাথায় রেখে উনি প্রশ্ন করবে। এই জন্য ভার্ব টপিকটা অবহেলা করে ফেলে দেওয়া যাবে না, গুরুত্বপূর্ণ টপিক। শোনো, এরপরে আমরা যে কথা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে জানতে হবে অবজেক্ট কি। আমরা যদি অবজেক্ট কথাটা যদি জানতে পারি, অবজেক্ট কথাটা যদি বুঝতে পারি, তাহলে আমাদের আলোচনা আরো সামনে এগিয়ে যাব, আমরা খুব ইজিলি বুঝতে পারবো। অবজেক্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে কর্ম। কর্ম মানে হচ্ছে অবজেক্ট। অবজেক্ট মানে কি বলো? অবজেক্ট মানে হচ্ছে কর্ম। আজ থেকে মাথায় রাখবা, ভার্বকে আশ্রয় করে যে কাজ সম্পাদন করে সে হচ্ছে কর্ম। একটু কঠিন করে বলে ফেলছি, আমি সহজ করে বলি। মনে করো আমি খাই, এখন আমি তো সাবজেক্ট, খাইটা কি বলো? ভার্ব। এখন আমি যে খাই, খাওয়ার কাজটা কে করে? আমি। কিন্তু আমি খাওয়ার কাজটা কি দিয়ে করি? আমার তো একটা উপকরণ লাগবে, কি দিয়ে করি? আমি এটা ভাব দিয়ে করি। এই ভাবটা হচ্ছে অবজেক্ট, যে উপকরণটার কথা বলছি এটা হচ্ছে অবজেক্ট। মনে করো আমি আমি মনে করো আমরা যদি এরকম বলি যে আমি চিঠি লিখি, তা আমি লিখি, দেখো লিখি হচ্ছে ভার্ব, কি লিখি? সাবজেক্ট, চিঠি লিখি। এখন এই লেখার কাজটাই যে আমি লিখি, লিখে কে? আমি লিখি। লেখাটা আমরা কি দিয়ে লিখি? লেখাটা আমার চিঠি, চিঠি মানে লেখা। আমি আসলে লিখতেছি কি, এই যে লেখার কাজটা আমি কাকে দিয়ে সারাচ্ছি? চিঠি কি দিয়ে সারাচ্ছি, মানে আমি চিঠি লিখতেছি। এই যেটার সাহায্যে, মানে যে যাকে আশ্রয় করে ভার্ব কাজ সম্পাদন করে সেটা হচ্ছে অবজেক্ট। এখন আরো সহজ করে বলি, আজ থেকে মাথায় রাখবা, কোনো ভার্বকে কি বা কাকে দ্বারা, অবজেক্ট কিন্তু ভার্বের শেষে থাকে, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর অবজেক্ট পাওয়া যায়। ভার্বকে দুইটা জিনিস দ্বারা প্রশ্ন করতে হবে, একটা হচ্ছে কি আর একটা হচ্ছে কাকে। ভালো করে বুঝো, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। কি দ্বারা প্রশ্ন করতে হবে? কি বা কাকে। ভার্বকে দুইটা জিনিস দ্বারা প্রশ্ন করতে হবে, একটা হচ্ছে কি আর একটা হচ্ছে কাকে। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, কি বা কাকে। মনে করো মনে করো বাক্যটা এরকম আছে, দেখো, আই ইট আই ইট অ্যাপলস, আমি আপেল খাই। প্রশ্ন করো আমি কি খাই? খাওয়ার কাজটা, খাই হচ্ছে ভার্ব, কি খাই? আমি আসলে খাইটা কি? আপেল খাই। কি দিয়ে খাই? আপেল খাই, মানে খাওয়ার কাজটা আপেল দিয়ে করি। এই আপেলটা হচ্ছে অবজেক্ট। এখন আমরা যদি এরকম বলি যে আই ওয়ান্ট হিম, আমি তাকে চাই, আমি তাকে চাই, আই ওয়ান্ট হিম, আমি তাকে চাই। তো আমি তাকে চাই, এখন আমি কাকে চাই ভাইয়া? আমি কাকে চাই? আমি তাকে চাই, তাকে চাই। তো তাকে চাই, তাহলে দেখো, চাওয়া ইংলিশটা, চাওয়া ইংলিশ, ওয়ান্ট হচ্ছে ভার্ব, কাকে চাই? তাকে, এটা হচ্ছে অবজেক্ট। খেয়াল করে দেখো, এই যে এই ভার্বটার অবজেক্ট আছে। এখন আমরা যদি বাক্যটাকে এরকম ভাবে বলতাম, খুব মনোযোগ দাও, বাক্যটা যদি এরকম থাকতো যে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই। প্রশ্ন করো, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। প্রশ্ন করো আমি যাই, আমি কোথায় যাই? আমি স্কুলে যাই। এখন এই যে স্কুল দ্বারা যে প্রশ্ন করলা, কোথায়? আমি যদি বলি আমি কি যাই, এটা কি হয়? আমি কি যাই? দেখো, আমি যদি বলি আমি কি যাই, এটা কিন্তু কোনো কথা না। এবার যদি বলি আমি কাকে যাই, এটাও কিন্তু কোনো কথা না। কি যাই, এটা কি হয়? হয় না। যদি বলো আমি কাকে যাই, এটা কি হয়? হয় না। তাহলে দেখো, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে কিন্তু কোনো উত্তর পাওয়াই যাচ্ছে না। তাহলে আজ থেকে মাথায় রাখবা, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট। এখন আমি যদি বলি কি যাই, স্কুল যাই, এটা হয় না। কাকে যাই, স্কুলকে যাই, এটা হয় না। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্নের উত্তর পাওয়া যায় না, কিন্তু কিভাবে, এরপর হচ্ছে কোথায়, এরপর হচ্ছে কখন, এরপর হচ্ছে কেন। আমি কিভাবে যাই, কোথায় যাই, কখন যাই, কেন যাই, এগুলো দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবা, ওই উত্তরটা হচ্ছে অ্যাডভার্ব। দেখো এবারে বিশেষ একটা প্রশ্ন আসছে, দিকে তাকাও। প্রশ্নটা এমন ছিল, আই গো হোম, আমি বাড়ি যাই। হোম এখানে কি ভার্ব? হোম এখানে কি? তাহলে আমি কোথায় যাই? বাড়ি যাই। হোমটা এখানে অ্যাডভার্ব। দেখছো, পার্টস অফ স্পিচ থেকে এই প্রশ্নটা আসছে। মানে হিসাব করলে ভার্ব থেকে চারটা প্রশ্ন আসছে। এই যে ইনফিনিটিভ নিয়ে একটা আসছে, জেরান্ড নিয়ে একটা আসছে, ইনট্রানজিটিভ নিয়ে একটা আসছে, আবার এই যে হোম কোন পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব। কারণ ওই যে গো এর পরে অ্যাডভার্ব হয়। আমি কোথায় যাই? বাড়ি যাই। আমি লাস্ট আরেকবার বলি, শোনো, যদি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। আর যদি কি বা কাকে না দিয়ে যদি কিভাবে, কোথায়, কখন, কেন, এগুলো দ্বারা প্রশ্ন করো সেটা হচ্ছে অ্যাডভার্ব।
দেখো এই এই বাক্যে আমি কোথায় যাই, স্কুলে যাই, এখানে কিন্তু অবজেক্ট নাই, এটা হচ্ছে অ্যাডভার্ব। আজ থেকে মাথায় রাখবা, আজ থেকে মাথায় রাখবা, যে বাক্যের অবজেক্ট থাকে, যে ভার্বের অবজেক্ট থাকে, ওই ভার্বের নাম হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর যেই ভার্বের অবজেক্ট থাকে না, ওই ভার্বের নাম হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। কথা ক্লিয়ার? দেখো এখানে অবজেক্ট আছে, অবজেক্ট কে? হিম, এটাও ট্রানজিটিভ। কিন্তু দেখো এখানে স্কুলের কোনো অবজেক্ট নাই, এই জন্য এটা ট্রানজিটিভ না, এটা হচ্ছে ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ মানে কি জানো? ট্রানজিটিভ মানে সকর্মক। ট্রানজিটিভ মানে হচ্ছে যার কর্ম আছে, সকর্মক। কর্ম মানে কি? কর্ম মানে হচ্ছে অবজেক্ট। ইনট্রানজিটিভ মানে কি? ইনট্রানজিটিভ মানে হচ্ছে যা অকর্ম, মানে যার কর্ম নাই। কর্ম নাই মানে কি? অবজেক্ট নাই। তাহলে দেখো, যার কর্ম আছে সেটা সকর্মক, যার কর্ম নাই সেটা অকর্মক। অর্থাৎ যার অবজেক্ট আছে সেটা ট্রানজিটিভ, যে ভার্বের কোনো অবজেক্ট থাকে না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ। নোট খাতে এগুলো সুন্দর করে লেখা আছে, লেখালেখি করা দরকার নেই, জাস্ট শুনে যাও। আজ থেকে কেউ যদি বলে সকর্মক ক্রিয়া কাকে বলে, তুমি বলবা ভাইয়া যে ক্রিয়ার কর্ম আছে তাহাকে সকর্মক ক্রিয়া বলে, আর যাহার কর্ম নাই তাহাকে অকর্মক ক্রিয়া বলে। অর্থাৎ যেটার অবজেক্ট থাকে সেটা হলো ট্রানজিটিভ, আর যাহার অবজেক্ট নাই সেটা হচ্ছে ইনট্রানজিটিভ। আমরা আরেকটু ডিটেলস বলি, আসো আরেকটু ডিটেলস বলি। মনে করো আমি বাক্যটা এইভাবে লিখলাম যে হি রিডস এ বুক, সে একটা কি পড়ে? বই পড়ে। আবার লিখলাম মাদার লাভস, মা হাসে। আরেকটা লিখলাম হি ওপেন্স দা ডোর, সে দরজাটা কি করে? খুলে দেয়। দা ডোর ওপেন, দা ডোর ওপেন্স অটোমেটিকলি, দরজাটা স্বয়ংক্রিয়ভাবে খুলে গেল। একটু গভীর মনোযোগ দিয়ে দেখি, আসো। সে একটা বই পড়ে, ভার্বটা হচ্ছে পড়ে। ভার্বকে প্রশ্ন করো কি পড়ে? কি পড়ে? সে একটা বই পড়ে, বলো কি পড়ে? বই। তাহলে অবজেক্ট আছে, অবজেক্ট আছে না? তাহলে এটা হচ্ছে ট্রানজিটিভ। মা হাসে, দেখো মা যদি সাবজেক্ট হয়, মা হাসে, লাভ হচ্ছে ভার্ব। দেখো ভার্বের পরে কিন্তু অবজেক্ট যেটা থাকার কথা এটা কিন্তু নাই, দেখছো? অবজেক্ট নাই, অবজেক্ট অনুপস্থিত, অবজেক্ট তো নাই। তাইলে এটা আসলে ট্রানজিটিভ না, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এখানেও অপেন্স আছে, এখানেও অপেন্স আছে। একটু একটা জিনিস খেয়াল করে দেখো, হি ওপেন্স দ্য ডোর, সে দরজাটা খুলে দেয়। দেখো এটাও অপেন্স, এটাও অপেন্স। সে দরজাটা খুলে দেয়, সাবজেক্ট কে? সে। এখানে সাবজেক্ট কে? বলো ডোর। এখানে বলেছে দরজাটা সে খুলে দেয়, আর এখানে বলছে দা ডোর ওপেন্স অটোমেটিক্যালি, দরজাটা স্বয়ংক্রিয়ভাবে খোলে। দেখো দরজাটা খোলে, কিভাবে খোলে? স্বয়ংক্রিয়ভাবে। কিভাবে দরজাটা খোলে? কিভাবে খোলে? স্বয়ংক্রিয়ভাবে। কিভাবে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট নেই, এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব জিনিসটা থাকার কারণে এই 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 ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ। এখন দেখো দা ডোর, দা ডোর হচ্ছে, দা ডোর হচ্ছে অবজেক্ট। তো দেখো হি ওপেন্স দা ডোর, সে দরজাটা কি করেছে? খুলে দেয়। কি খুলে দেয়? দরজাটা খুলে দেয়। কি দ্বারা প্রশ্ন করলাম? তাহলে এটা হচ্ছে অবজেক্ট। মনে রাখতে হবে অবজেক্ট থাকার কারণে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আজ থেকে মাথায় রাখবা, যখনই অবজেক্ট থাকে সেটা হচ্ছে ট্রানজিটিভ, আর যখনই অবজেক্ট থাকে না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। অবজেক্ট থাকার না থাকার ব্যাপার, অবজেক্ট থাকলে একটা হয়, না থাকলে আরেকটা। থাকলে ট্রানজিটিভ হয়, না থাকলে ইনট্রানজিটিভ হয়। কথা কি ক্লিয়ার ভাইয়া? এতটুকু কমেন্টে জানান ক্লিয়ার। অবজেক্ট থাকা না থাকার ব্যাপার, ঠিক আছে? আচ্ছা এখন একটা, আসো একটা বাক্য দেই, এটা পরীক্ষা আসতে পারে, দেখো আসে এভাবে। আই ইট রাইস, আমি ভাত খাই। নিচে দাগ। স্কুল তো নাউন, ঠিক আছে না? তুমি যেটা বলছো স্কুল নাউন কিনা, স্কুল নাউন, কিন্তু আমরা তো স্কুল না, আমরা তো টু স্কুল থেকে ধরছি, টু সহকারে ধরছি। দেখো টু কোথায় যায়? স্কুলে যায়। টু সহকারে হচ্ছে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঠিক আছে? টু সহকারে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আই ইট রাইস, দেখো অপশন এ তে আছে ফাইনিট ভার্ব, অপশন বি হচ্ছে প্রিন্সিপাল,
অপশন সি হচ্ছে ওয়ান্টেড। তো কিভাবে ফাইনাইট? ওয়ান্টেড এর টেন্স জানা যায় না? ওয়ান্টেড পাস্ট টেন্স ওয়ান্টেড, টেন্স জানা যাচ্ছে না, এটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে, এই জন্যই তো ওয়ান্টেড হয়। আচ্ছা, আরেকজন, এই জন্যই তো ফাইনাইট ভার্ব। আরেকজন বলেছে কাকে দিয়ে, কাকে কি দিয়ে প্রশ্ন করলে করতে হয় একটু বলেন। কাকে, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করবা? ভার্বকে, সে খোলে, কি খোলে? দরজা খোলে, খুলে। ভার্বকে কি দিয়ে প্রশ্ন করতে হবে? ভার্বকে। ভার্বকে যদি কি দিয়ে বা কাকে দিয়ে প্রশ্ন করো সেটা হচ্ছে অবজেক্ট। আর যদি ভার্বকে কিভাবে, কোথায়, কখন, কেন এগুলো দিয়ে প্রশ্ন করো তাহলে সেগুলো আর অবজেক্ট হয় না, সেগুলো হয় অ্যাডভার্ব। ভার্বকে প্রশ্ন করতে হবে, অন্য কাউকে না, ঠিক আছে? ভার্বকে। দেখো ফাইনিট, প্রিন্সিপাল, আর একটা হচ্ছে ট্রানজিটিভ। ফাইনিট, প্রিন্সিপাল, ট্রানজিটিভ। আর আরেকটা ভার্বের নাম হচ্ছে ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ, ঠিক আছে? দেখো ফাইনিট, প্রিন্সিপাল, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, বলো তো এটার অ্যান্সার কি হওয়া উচিত? ফাইনিট, প্রিন্সিপাল, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। ইয়েস, ইয়েস, ইয়েস। শোনো শোনো শোনো, সেটা হচ্ছে এই দেখো, সবার আগে মনে রাখবা ফাইনিট ভার্বের প্রকার হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপালের প্রকার হচ্ছে ট্রানজিটিভ। এটা তো অবজেক্ট আছে, আই ইট রাইস, আমি ভাত খাই, কি খাই? ভাত খাই, অবজেক্ট আছে, তাহলে এটা ট্রানজিটিভ হয়। আবার ট্রানজিটিভ কার প্রকার? ট্রানজিটিভ কিন্তু প্রিন্সিপালের প্রকার, তাহলে প্রিন্সিপালও হয়। আবার দেখো প্রিন্সিপাল কার প্রকার? প্রিন্সিপাল কিন্তু ফাইনিটের প্রকার, ফাইনিটও হয়। এখন মনে রাখবা একুরেটলি, যেটা একদম একুরেট, যেটা ছোট দিক থেকে দেখবা অ্যান্সার হচ্ছে, প্রথমত অ্যান্সার ট্রানজিটিভ। অপশনে ট্রানজিটিভ না থাকলে প্রিন্সিপাল, প্রিন্সিপাল না থাকলে ফাইনাইট, ধারাবাহিক ভাবে যাবা। দেখো অ্যান্সার হচ্ছে ট্রানজিটিভ, অপশনে ট্রানজিটিভ না থাকলে প্রিন্সিপাল, প্রিন্সিপাল না থাকলে ফাইনাইট। মানে সবার আগে দাগাইতে হবে ট্রানজিটিভ, ট্রানজিটিভ না থাকাইতে পারলে প্রিন্সিপাল, প্রিন্সিপাল যদি অপশনে না থাকে তখন আবার ফাইনাইট। এটা আমি নোট খাতায় লেখা আছে, ট্রানজিটিভ আগে প্রাধান্য দিবে, এরপরে প্রিন্সিপাল, এরপরে ফাইনাইট, ঠিক আছে? কারণ অবজেক্ট আছে ট্রানজিটিভ। ট্রানজিটিভ কার প্রকার? প্রিন্সিপালের। তাহলে অপশনে ট্রানজিটিভ নাই, তাহলে প্রিন্সিপাল। আর অপশনে প্রিন্সিপালও নাই, তাইলে হচ্ছে ফাইনাইট। এইভাবে করে এটা বের করতে হবে। ওকে। অপশনে তিনটেই থাকলে ট্রানজিটিভ দাগাবা, ট্রানজিটিভ না থাকলে প্রিন্সিপাল দাগাবা, প্রিন্সিপাল না থাকলে ফাইনাইট দাগাবা, সেটাই তো বলছি। আগে ট্রানজিটিভ দেখবা। শোনো ভাই, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ তো গেল, এবার একটা গুরুত্বপূর্ণ ভার্ব আছে, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। এই গুরুত্বপূর্ণ ভার্বটার নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব, ঠিক আছে? লিঙ্কিং ভার্ব, নামটাই হচ্ছে লিঙ্কিং ভার্ব। নাম শুনেই তো বোঝা যাচ্ছে এটা লিঙ্ক করে, কাউকে না কাউকে লিঙ্ক করে। কাকে না কাকে লিঙ্ক করে, দেখো এদিকে তাকাও। এটা বাংলা বাক্য দিয়ে, ইংরেজি পড়ে, আমি আগে মনে করে একটা বাংলা বাক্য দিয়ে বুঝাই। মনে করো আমরা যদি এরকম বলি যে, এদিকে তাকাও, আমি যদি বলি রহিম, রহিম বল খেলে, আরেক জায়গায় আমি লিখলাম রহিম বল খেলে, আরেক জায়গায় আমি লিখলাম যে রহিম দেখতে সুন্দর। একটা জিনিস খেয়াল করো, রহিম দেখতে সুন্দর, আবার রহিম বল খেলে, খেয়াল করছে এখানে? রহিম বল খেলে, বল আর রহিম এটা কিন্তু আলাদা আলাদা জিনিস। বল আর রহিম এক জিনিস না, আলাদা। এটার নাম হচ্ছে অবজেক্ট। কিন্তু এখানে রহিম কিন্তু সুন্দর, সুন্দর বলতে কিন্তু রহিমের একটা গুণ, রহিমে সুন্দর, এই জন্য সুন্দরটা আসলে এখানে অবজেক্ট না, সুন্দরটা হচ্ছে কমপ্লিমেন্ট। আচ্ছা, এটা আমি পরে দেখতেছি, কেউ ঢুকতে পারতেছে না এখন না, এটা ক্লাস শেষ হোক, আমি সমাধান করব, দেখি। আচ্ছা, তো দেখো রহিম সুন্দর, তাহলে সুন্দরটা কে বলো? সুন্দর হচ্ছে রহিম। তো সুন্দর জিনিসটা হচ্ছে অবজেক্ট নাই, সুন্দর জিনিসটার নাম হচ্ছে কমপ্লিমেন্ট। আর রহিম বল খেলে, রহিম আর বল ভিন্ন জিনিস, এটার নাম হচ্ছে অবজেক্ট। সহজে একটা কথা বলি, এদিকে তাকাও। আমি যদি বলি যে রনি, রনি লাইকস, রনি লাইকস টুম্পা, রনি টুম্পাকে পছন্দ করে। আবার আমরা যদি এরকম দেখি, দেখো
টুম্পা লাইকস, সরি টুম্পা লুকস নাইস, টুম্পাকে সুন্দর দেখায়। দেখো এখানে সাবজেক্ট রনি, এখানে সাবজেক্ট টুম্পা। টুম্পাকে কেমন দেখায়? টুম্পাকে নাইস দেখায় বা সুন্দর দেখায়। দেখো নাইস এবং টুম্পা দুইটা কিন্তু সেম জিনিস। নাইস টুম্পা, টুম্পাই নাইস। তাহলে এটা যদি সাবজেক্ট হয় তাহলে এই নাইস শব্দটা আছে না, নাইস শব্দটা আসলে এটা কিন্তু সাবজেক্ট না, এটা হচ্ছে কি বলতো, এটা হলো কমপ্লিমেন্ট। কারণ টুম্পা নাইস কিন্তু সেম। কিন্তু রনি আর টুম্পা কিন্তু এক না, টুম্পা একজন আলাদা মানুষ, রনি একজন আলাদা মানুষ। এটা হচ্ছে কি বলতো, অবজেক্ট। দেখো এখানে রনি সমান টুম্পা, আমি যদি বলি রনি সমান সমান টুম্পা, ভুল। আমি যদি এভাবে লিখি রনি সমান সমান টুম্পা, টুম্পা রনি কি এক? এক না, ভুল। তাহলে এটা হলো অবজেক্ট। কিন্তু আমি যদি বলি টুম্পা সমান সমান নাইস, তাহলে টুম্পা নাইস ঠিকই তো আছে, টুম্পাই তো নাইস, তাহলে এটা হচ্ছে কমপ্লিমেন্ট। অবজেক্ট আর কমপ্লিমেন্টের পার্থক্য আমি আরো ক্লিয়ার করি, এদিকে তাকাও। কমপ্লিমেন্টের বাংলা অর্থ হচ্ছে পরিপূরক। কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক, মানে অতিরিক্ত তথ্য দেয় সাবজেক্ট সম্বন্ধে। একটা জিনিস খেয়াল করো, যদি আমরা এরকম বলি যে হানি টেস্টেস সুইট, মধু স্বাদে মিষ্টি। আবার আমরা বললাম যে হি টেস্টেস হানি, সে হানি কি করে? সে মধু টেস্ট করে। দেখো এখানে হানি আর হি কিন্তু সেম না। আমি যদি বলি হি সমান হানি, এটা কি সম্ভব? হি সমান হানি এটা কোনোদিন হয়? হি আর হানি কিন্তু এক না, যেহেতু ভিন্ন জিনিস, হি এবং হানি ভিন্ন জিনিস না, তখন কিন্তু এটার নাম হচ্ছে অবজেক্ট। আবার আমি যদি বলি হানি সমান সুইট, হানি তো সুইট তাই না, হানি জিনিসটাই তো সুইট, তাহলে এটার অবজেক্ট না, এটার নাম হচ্ছে কি বলো, কমপ্লিমেন্ট। এটার নাম হচ্ছে কমপ্লিমেন্ট। নাইস অ্যাডভার্ব হবে না, নাইস হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? নাইস শব্দটা এখানে অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব না, এটা এটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। পার্টিসিপেন্ট বেশি হয়ে গেছে, আমি এটা ক্লাস শেষে সমাধান করবো, টেনশনে কিছু নাই। ক্লাস আজকে শেষ হোক, আমি দেখতেছি ভাই, ওয়েট করেন। আচ্ছা পরে করেন, একদিন পরে করেন, অসুবিধা নাই, একটু ওয়েট করেন না, সমস্যা নেই, দেখতেছি। হ্যাঁ এটা ক্লাস নিচ্ছি তো, দেখতেছি। আচ্ছা দেখো, তাহলে হানি টেস্টেস সুইট, তাহলে মধু স্বাদে মিষ্টি, তাহলে হি টেস্টেস হানি, সে হানি কি করে বলো, সে হানি টেস্ট করে, হি টেস্টেস হানি। ভাইজান শুনো এবার, এখন কথা হচ্ছে এবার একটা কথা বলি, সেটা হচ্ছে যখন দেখবা যে দুইটা জিনিস সেম হচ্ছে, বারবার একই কথা বলছি, সেটা কমপ্লিমেন্ট। যখন দেখবা যে ভিন্ন হচ্ছে, সেটা অবজেক্ট। একটা জিনিস মনে রাখবা, এই কমপ্লিমেন্ট আর সাবজেক্টের মধ্যে যে সংযোগ স্থাপন করে তার নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। আর দেখো এখানে কিন্তু সাবজেক্ট আর অবজেক্ট, অবজেক্ট আছে, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। সহজে বললাম, দেখো এটা কি অবজেক্ট না কমপ্লিমেন্ট? কমপ্লিমেন্ট, তাহলে এটার নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। এটা লিঙ্ক করছে, মানে দুইটার মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দিছে, এটার এটা সেম জিনিস, এটা বুঝাইছে। আর দেখো এখানে অবজেক্ট আছে, এটা কিন্তু কমপ্লিমেন্ট না, এটার নাম হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আমি আরো আরেকটা উদাহরণ দিয়ে বলে দেখবো, অনেক ইজি লাগবে। মনে করো আমি বললাম যে আই লাইক মাই স্টুডেন্টস, আমি 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 আমার স্টুডেন্টদেরকে ভালোবাসি, পছন্দ করি। মাই স্টুডেন্টস কি অবজেক্ট না কমপ্লিমেন্ট বলো তো দেখি? মাই স্টুডেন্টস। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ভাই বলেন কে? বলেন। হ্যাঁ বলছিলাম, বলেন। হুম হুম। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, বলেন, আমি ক্লাস নিচ্ছি তো, একটু দ্রুত বলেন, কাজের কথাটা বলেন। রিটেন না প্রিলি? রিটেন না প্রিলি? প্রিলি ব্যাচে ভর্তি বন্ধ ভাই, প্রিলি স্টুডেন্ট অনেক হয়ে গেছে, ভর্তি বন্ধ এখন, এই মাসে ভর্তি বন্ধ। আমি ইয়েতে রিটেনে ভর্তি হতে পারেন, আর প্রিলি নেক্সট মান্থে করলে আমি জানাবো। আর এর মধ্যে যদি আমি অন্য একটা টাইমে ব্যাচ করি, সেটা আমি ফেসবুকে পোস্ট দিব, ঠিক আছে? আচ্ছা আমি ফেসবুকে পোস্ট দিয়ে জানাবো এরপরে যদি ব্যাচ করা হয়, ওকে? ব্যাচ আরেকটা হইতে পারে, ব্যাচ আরেকটা দিনের বেলা হইতে পারে, আমি জানাবো। আমি পোস্ট দিয়ে জানাবো, ঠিক আছে? একটু ওয়েট করেন। ওকে ঠিক আছে। শুনেন, তো আই লাইক মাই স্টুডেন্টস, ঠিক আছে? আমি আমার স্টুডেন্টদেরকে কি করি, আমি আমার স্টুডেন্টদেরকে পছন্দ করি, আই লাইক মাই স্টুডেন্টস। একটা জিনিস খেয়াল করো,
আই লাইক মাই স্টুডেন্টস, এই যে স্টুডেন্টস কথাটা বললাম না ভাইয়া, এই স্টুডেন্টসটা অবজেক্ট, কারণ আমি আর আমার স্টুডেন্ট এক না, আলাদা জিনিস। এখন আমি যদি বলি আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, খেয়াল করে দেখছো আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র, বাহ, এই যে স্টুডেন্টসটাকে আমি আর স্টুডেন্ট তো একই মানুষ, তাইলে এটার নাম হচ্ছে কমপ্লিমেন্ট। দেখো এগুলো আমাদের অনেকের কাছে কঠিন লাগে, আর এই বেসিক জিনিসটা ক্লিয়ার না দেখে আমরা অনেক সময় গ্রামারের অনেক কিছুই ভুল করে আসি পরীক্ষায়। ক্লিয়ার থাকতে হবে কনসেপ্টটা, যে এটা অবজেক্ট, এটা কমপ্লিমেন্ট। আমি আরো আরো যাচাই করি, দেখো তোমারে। ও আরেকটা কথা বলি, এটা কমপ্লিমেন্ট না, এই জন্য এটা লিঙ্কিং ভার্ব। এটা কি অবজেক্ট, এই জন্য এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। দেখো তো, আই ফিল ইউ, আমি তোমারে ফিল করি, এটা কি ভার্ব বলো। এবার দেখো আয়রন, আয়রন ফিলস হার্ড, লোহা শক্ত অনুভূত হয়, বলো ফিলসটা কি, কোনটা কোন ভার্ব, খালি ওইটা বলো। আমি তোমারে ফিল করি আর আয়রন শক্ত অনুভূত হয়, কি হবে বলো। এমন তো হয় না লিঙ্ক বাইরে শেয়ার করে দিছে, না লিঙ্ক শেয়ার করে না, স্টুডেন্ট বেশি, স্টুডেন্ট নতুন স্টুডেন্ট ভর্তি হয়েছে না অনেক, হিসাব ছাড়া ভর্তি হয়েছে বুঝছেন, এই জন্য 100 জনের বেশি তো ক্লাস করা যায় না, এই জন্য সমস্যা হয়ে গেছে, আমার হিসাব ছিল না, 200 মনে ভর্তি হয়ে গেছে, এরকম হয়েছে। আচ্ছা আই ফিল ইউ, আমি এটা দেখতেছি, কালকে দেখি একটু ক্লাস শেষে সমাধান দিব, ঠিক আছে। শুনো ভাই, শুনো শুনো, সেটা হচ্ছে এই যে আই ফিল ইউ, আমি তোমাকে ফিল করি, আর একটা হচ্ছে আয়রন ফিলস হার্ড, লোহা শক্ত অনুভূত হয়। তো আমি তোমারে ফিল করি, লোহা শক্ত অনুভূত হয়, দুইটা কিন্তু আসলে দুই ধরনের ভার। আমি তোমারে ফিল করি, তাহলে ইউ আর আই, এটা কিন্তু ভিন্ন জিনিস। আবার দেখো আয়রন আর হার্ড, আয়রনে তো হার্ড একই জিনিস, তাহলে দেখো একই জিনিস হলে কি হবে, কমপ্লিমেন্ট। আর এটা হচ্ছে কি বলো, অবজেক্ট। অবজেক্ট আছে ট্রানজিটিভ, কমপ্লিমেন্ট আছে লিঙ্কিং ভার্ব। ক্লিয়ার কথা, ক্লিয়ার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। বলছিলাম শাকিল। আচ্ছা ইনবক্সে নক দেন আপু, ইনবক্সে নক দেন, আমি ক্লাস শেষে কথা বলবো, হ্যাঁ ইনবক্সে নক দিয়ে রাখেন। ওকে, ইনবক্সে নক দিয়ে রাখেন। ভাইয়া শুনো, আরেকটা জিনিস ক্লিয়ার করি, এটা কিন্তু জানার আছে বুঝছো, এটা কিন্তু জানার আছে, শুনো। এই পৃথিবীতে বি ভার্ব আছে না, বি ভার্ব, বি ভার্ব, ঠিক আছে। এই যে বি ভার্বের কথা বলছি না, বি ভার্ব, বি ভার্ব কয়টা জানো। এই পৃথিবীতে বি ভার্ব হচ্ছে আসলে মোট 8টা। পৃথিবী বলতে আসলে কমপ্লিমেন্ট হচ্ছে হ্যাঁ এডিশনাল ইনফরমেশন বোঝায়, ঠিক আছে, অতিরিক্ত তথ্যকে বোঝায়। ওকে, ওকে। আচ্ছা এখন বি ভার্ব আছে 8টা, জানো তো, একটা হচ্ছে এম, একটা জিনিস জানানোর আছে, এম ইজ আর, আরেকটা হচ্ছে ওয়াজ, আরেকটা হচ্ছে ওয়ার, আরেকটা কি, আরেকটা হচ্ছে বি, বি নিজেই বি ভার্ব। এরপরে বি কে আইএনজি করে দাও, যে জেরান্ড হয় বি এর, বিং, আরেকটা হচ্ছে বিন, পাস্ট পার্টিসিপল বিন, এই 8টা বি ভার্ব। এবার একটা কথা বলি, বি ভার্বকে, যে কোনো লিঙ্কিং ভার্বকে এই বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায়, কেমনে জানো, কেমনে শুনো এবার তাইলে। হানি, দেখো আমি যদি বলি হানি টেস্টে সুইট, আবার আমি লিখলাম যে হি টেস্টেস হানি, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, তোমরা অলরেডি বুঝতে পারছো। হানি সুইট, তার মানে লিঙ্কিং ভার্ব, আবার হি আর হানি এক না, তার মানে ট্রানজিটিভ ভার্ব। এখন আমরা বি ভার্ব দ্বারা রিপ্লেস করি, মনে করো হানির সাথে কি বসবে, ইজ। আমি যদি এখানে এরকম বলি হানি ইজ সুইট, বাক্য কিন্তু মিলে গেছে, হানি ইজ সুইট মিলে গেছে না। কিন্তু আমি যদি বলি হি ইজ হানি, এটা কোনো কথা, হি ইজ হানি, সে হয় মধু, সে হয় মধু, এটা আবার কেমন কথা, সে মধু হইতে পারে না, সে মধু হয় না, তাহলে এটা কি, এটা হয় না। যখন হয় না তার মানে একটা অবজেক্ট আছে ট্রানজিটিভ, কিন্তু এটা কিন্তু বি ভার্ব দ্বারা মিলে গেছে, লিঙ্কিং ভার্ব। মনে রাখবা যেগুলো লিঙ্কিং ভার্ব ওগুলো বি ভার্ব দ্বারা মিলে যায়। আরেকটা প্রমাণ দেই, আমি বললাম আয়রন ফিলস হার্ড, লোহা শক্ত অনুভূত হয়, লোহা জিনিসটা শক্ত অনুভূত হয়, লোহাটা কেমন শক্ত, তাহলে আমরা এভাবে বলতে পারি আয়রন ইজ হার্ড, দেখছো মিলে গেছে, এটা লিঙ্কিং ভার্ব। আসলে আমি আরেকটা বলি, আমি যদি এভাবে বলি, দেখো হি বিকেম এ ফাদার, সে একজন বাবা হয়ে গেল,
এখন বিকেম কে তুমি ইজ দা ওয়াজ দাও একটা দিলেই হয়। হি ওয়াজ এ ফাদার, সে একজন বাবা ছিল, বা হি ইজ এ ফাদার, সে একজন বাবা। বাক্য মিলে গেছে, বাক্য মিলে গেলে লিঙ্কিং ভার্ব। চমৎকার জিনিস মনে রাখবা, এম ইজ আর ওয়াজ এর দ্বারা লিঙ্কিং ভার্বকে রিপ্লেস করা যায়। এম ইজ আর ওয়াজ এর দ্বারা যে কোনো লিঙ্কিং ভার্বকে কি করা যায়, রিপ্লেস করা যায়। আবার আরেকটা কথা বলি, হ্যাঁ যখনই লিঙ্কিং ভার্ব হবে তখনই সব সময় 100% লিঙ্কিং ভার্ব মানেই রিপ্লেস করা যাবে। লিঙ্কিং ভার্ব জিনিসটাকে এম ইজ আর ওয়াজ এর দ্বারা সবসময় রিপ্লেস করা যাবে। ওকে, আরেকটা কথা বলি, এই জিনিসটাও অনেক কাজে দিবে, সেটা হচ্ছে এটা এটা তো ক্লিয়ার জিনিসটা। আরেকটা কথা বলি, এই যে আমরা যে এতক্ষণ বক বক পক পক প্যাক প্যাক এগুলো করলাম অবজেক্ট নিয়ে আর কমপ্লিমেন্ট নিয়ে, আমাদেরকে কেউ যদি বলে ভাই তুমি যে এত অবজেক্ট অবজেক্ট করো, অবজেক্ট কোন পার্টস অফ স্পিচ বলো, তুমি তখন বলবা ভাইয়া কেবলমাত্র নাউন এবং প্রনাউন, কেবলমাত্র নাউন এবং প্রনাউনই কি হইতে পারে, কেবলমাত্র নাউন এবং প্রনাউনই অবজেক্ট হইতে পারে। আচ্ছা, একজন একটা প্রশ্ন করছে, আমি প্রশ্নের উত্তর দেই। কমপ্লিমেন্ট না থাকলে লিঙ্কিং ভার্ব হয় না, রাইট, কমপ্লিমেন্ট লাগবেই। ঠিক আছে আপনার, এটা ঠিক আছে। দ্বিতীয় কথা, একজন বলেছে যে স্যার ভার্ব বি ভার্বের পরে সবসময় কমপ্লিমেন্ট বসে। সবসময় কমপ্লিমেন্ট বসে না, বি ভার্বের পরে যদি কমপ্লিমেন্ট সবসময় বসে না। যেমন আমি যদি আই এম গোয়িং দেয়ার দেই, আই এম গোয়িং, বি ভার্বের পরে কিন্তু কন্টিনিউয়াস টেন্সও বসে, এই যে দেখো আইএনজি বসে, আইএনজি। বি ভার্বের পরে যদি কমপ্লিমেন্ট বসে তখন ওই বি ভার্বটা লিঙ্কিং ভার্ব। আমি তোমার এইদিকে তাকাও না, মনে করো আমি বললাম যে আই এম, হ্যাঁ আই এম রাইটিং, আই এম রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখতেছি। কি লিখতেছি, চিঠি। এখানে এম রাইটিং পুরাটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, কি লিখতেছি। এবার আমি যদি বলি আই এম এ বয়, আমি একটা ছেলে, এখানে এমটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। কেন জানো, পুরো ক্লিয়ার করে দেবে একদম। একটা জিনিস খেয়াল করছো, এখানে এমটা অক্সিলারি ভার্ব, রাইটিংটা প্রিন্সিপাল ভার্ব, আর এখানে এম নিজেই প্রিন্সিপাল ভার্ব। মনে রাখবা আমার কথাটা একটাবার শুনো। এই আলোচনাটা এই আলোচনাটা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এর লেকচারে আছে। আমি এখন এটা লিখবো না, আমি মুখ দিয়ে বলবো, তুমি চাইলে পরে লিখে নিতে পারো নিজে রেকর্ডিং দেখে বা যে কোনো ভাবে। শুনো, রিউজ হচ্ছে এরকম, বি ভার্ব যদি প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে তাহলে ওই বি ভার্বটা লিঙ্কিং ভার্ব, আর বি ভার্ব যদি অক্সিলারি ভার্ব হিসেবে বসে ওটা লিঙ্কিং ভার্ব না। এই বাক্যে বি ভার্বটা কিন্তু অক্সিলারি, এটা লিঙ্কিং না, কিন্তু এই বাক্যে বি ভার্বটা হচ্ছে প্রিন্সিপাল, এটা লিঙ্কিং। দেখো আমি যদি তোমার এরকম বলি যে হি ইজ এ ডক্টর, তো দেখো এটা কিন্তু বি ভার্ব, বি ভার্ব এখানে প্রিন্সিপাল। আবার আমি যদি তোমার এভাবে বলি যে হি ইজ ক্রাইং, সে কাঁদতেছে, এটা কিন্তু প্রিন্সিপাল না, এটা অক্সিলারি। এটা অক্সিলারি আর এটা প্রিন্সিপাল। এটা ওই যে ট্রানজিটিভ হইতে পারে, ইনট্রানজিটিভ হইতে পারে, অবজেক্ট থাকলে ট্রানজিটিভ, অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ। কিন্তু ইজ কিন্তু এখানে প্রিন্সিপাল ভার্ব। বি ভার্ব যখন প্রিন্সিপাল ভার্ব হয় তখন ওই বি ভার্বটা হচ্ছে অবশ্যই লিঙ্কিং ভার্ব। এটা আমার জানানো উচিত ছিল, আগে বলে দিলাম। আর আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এর লেকচারে গেলে আমরা এটা আবার ডিটেলস পাবো, আরো উদাহরণ আসবে, আরো আলোচনা আসবে। কেউ যদি বলে অবজেক্ট অবজেক্ট যে করো, অবজেক্ট কোন পার্ট অফ স্পিচ, বলবা যে ভাইয়া নাউন আর প্রনাউন অবজেক্ট হতে পারে, নাউন প্রনাউন ছাড়া অন্য কেউ অবজেক্ট হতে পারে না। যদি বলে কমপ্লিমেন্ট কোন পার্টস অফ স্পিচ, বলবা যে ভাইয়া নাউন এবং অ্যাডজেক্টিভ কেবল কমপ্লিমেন্ট হতে পারে, প্রনাউন কোনোদিন কমপ্লিমেন্ট হয় না। এই দেখো, প্রনাউন কোনোদিন কমপ্লিমেন্ট হয় না, আবার অ্যাডজেক্টিভ কোনোদিন অবজেক্ট হয় না। খেয়াল করে দেখো, লিঙ্কিং ভার্ব অলওয়েজ মেইন ভার্ব, হ্যাঁ লিঙ্কিং ভার্ব অলওয়েজ মেইন ভার্ব। দেখো অবজেক্ট কোনোদিন অ্যাডজেক্টিভ হিসেবে বসে না, অ্যাডজেক্টিভ কোনোদিন অবজেক্ট হয় না, আবার প্রনাউন কোনোদিন কমপ্লিমেন্ট হয় না। আসো এত কথা না বলে উদাহরণ দিয়ে বুঝাই। আসো, আমি যদি হি ইজ ক্রাইং, ক্রাইং অবজেক্ট না, ক্রাইং প্রিন্সিপাল ভার্ব, পোকা, হি ইজ ক্রাইং এটা ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব, হ্যাঁ ইনট্রানজিটিভ। এই এদিকে তাকাও, এদিকে তাকাও, দেখো এদিকে তাকাও, শি লুকস কিউট, তাকে কি দেখায়, তাকে সুন্দর দেখায়। কিউটটা কি, কমপ্লিমেন্ট। এবার দেখো কমপ্লিমেন্ট কিন্তু কোন পার্টস অফ স্পিচ, অবশ্যই অ্যাডজেক্টিভ। কিউট, কেমন কিউট। এবার যদি বলি, আমি যদি এরকম বলি যে শি ইজ, একজনের নাম দিলাম, মনে করো নাম দিলাম শি ইজ নীলা, তার নাম নীলা, নীলাটা কে, শি, তাহলে নীলাটা তার কমপ্লিমেন্ট, এটা একজনের নাম, তাহলে এটা হচ্ছে নাউন। তাহলে দেখো কমপ্লিমেন্ট হিসেবে নাউনও বসতে পারে, অ্যাডজেক্টিভও বসতে পারে। এবার আমি যদি এরকম বলি যে শি লাভস, একটা নাম দিলাম, শি লাভস রহিম, সে রহিমকে ভালোবাসে, রহিমকে ভালোবাসে। এখন দেখো ইট ইজ আই, এখানে ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, আই হচ্ছে কমপ্লিমেন্ট, ইজ লিঙ্কিং ভার্ব, ঠিক আছে, আই হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে কাজ করবে। আমি বলতেছি জিনিসটা, বলতেছি, এটা এটা আমি বলতেছি, শোনো। যখন ইট ইজ, যখন সাবজেক্ট হিসেবে বসে, ইট ইজ দ্বারা, ইট ইজ যুক্ত বাক্যে আই তখন কমপ্লিমেন্টের কাজ করে, ঠিক আছে, তখন ওই প্রনাউন কমপ্লিমেন্টের কাজ করে। আচ্ছা,
দেখো শি সাধারণত কমপ্লিমেন্ট হয় না প্রনাউন। দেখো শি লভস রহিম, তাহলে রহিমটা কি বলো, রহিমটা কাকে ভালোবাসে, রহিমকে। আবার আমি যদি বলি শি লভস মি, সে আমাকে ভালোবাসে, তাহলে দেখো দুইটাই অবজেক্ট। অবজেক্ট হিসেবে নাউনও বসতে পারে, আবার প্রনাউনও বসতে পারে। অবজেক্ট হিসেবে নাউন প্রনাউন দুইটাই হয়, আর কমপ্লিমেন্ট হিসেবে নাউনও হয়, অ্যাডজেক্টিভ হয়। প্রনাউন সাধারণত কমপ্লিমেন্ট হয় না। একটা বাক্যে প্রনাউন কমপ্লিমেন্ট হয়, ও যে বাক্যটা বলছে, আলোচনা একটু ডিপে চলে যাচ্ছে, যেমন ইট ইজ আই হু এম ইউর ফ্রেন্ড, এটাই হচ্ছে আমি যে তোমার বন্ধু। ইট ইজ আই, এখানে ইট বলতে আইকে বোঝাচ্ছে, ইট আর আই কিন্তু একই, ইট বলতে আই, এই জন্য আইটা তো এখানে প্রনাউন, এই জন্য আই এখানে কমপ্লিমেন্ট। শুধু এই স্ট্রাকচারে ইট ইজ আই, ইট ইজ উই, ইট ইজ শি, এই ধরনের স্ট্রাকচারে আইটা প্রনাউন হয়, মানে কমপ্লিমেন্ট প্রনাউন হয়। কিন্তু অন্য সাধারণত প্রনাউন হিসেবে কমপ্লিমেন্ট হয় না। অবজেক্ট হিসেবে নাউনও বসে, প্রনাউনও বসে, আর কমপ্লিমেন্ট হিসেবে অ্যাডজেক্টিভও বসে, আবার নাউনও বসে। সোজা কথা এটার দিকে তাকায়, অবজেক্ট হয় নাউন আর প্রনাউন, আর কমপ্লিমেন্ট হয় নাউন আর অ্যাডজেক্টিভ। এবার শুনো, আমি এখন একটা টেকনিক বলবো যেগুলো আমি আসলে বিসিএস এর ক্লাসে পড়াইতাম না, এগুলো আমি যখন অ্যাডমিশনে ক্লাস দিতাম, ভার্সিটি ভর্তি কোচিং, ইউসিসি তে, সাইফুরসে, এরপরে মেন্টরসে, তখন আমি এভাবে পড়াইতাম। কারণ যারা ভার্সিটি কোচিং করে এদের তো এত টাইম থাকে না। আমি যেরকম বিসিএস এর ক্লাসে একটা টপিক 3 দিন পড়াই, ভার্সিটিতে তো ভার্সিটি কোচিং গুলোতে দেখবে 3-4টা টপিক একদিনে পড়ায়, মানে কিছুই পড়া হয় না আসলে ওইখানে, জাস্ট বোংবাং একটা আয়ু আসে আর কি, ছেলে মেয়েরা আসে যায়, নিজেই পড়তে হয় আসলে। তখন আমি এভাবে কৌশলও পড়াইতাম, এই কৌশলটা তোমাদের কাজে লাগবে, একটা শর্টকাট কৌশল। সেটা হচ্ছে, এদিকে তাকাও, লিঙ্কিং ভার্বের একটা তালিকা দিয়ে দিছি আমি আমার নোট খাতাতে, দেখো এটা আমার নিজের বানানো ছন্দ। স্বাদে, গন্ধে, শব্দে, আমি আমি গ্রামার বই, আমার গ্রামার বই করোনা টরোনা পরিস্থিতি ভালো হলে বের হবে মোটা গ্রামার, ওখানে এগুলা থাকবে ছন্দগুলো। স্বাদে, গন্ধে, শব্দে, অনুভবে, মনে, মনে মানে বোধে, বোধে আর কি, বোধ। আমরা বলি না তুমি বোধ হয় সুখী, থাকবে তুমি হৃদয়ে দৃশ্যমান হয়ে তাকিয়ে, মনে মনে বলো আমার সাথে সাথে, স্বাদে, গন্ধে, শব্দে, অনুভবে, মনে, থাকবে তুমি হৃদয়ে দৃশ্যমান হয়ে তাকিয়ে। এগুলো সব হচ্ছে লিঙ্কিং ভার্ব। দেখো দৃশ্যমান মানে কি অ্যাপেয়ার, হয়ে মানে কি বি ভার্ব অথবা বিকাম, তাকিয়ে মানে লুক, থাকবে মানে স্টে বা রিমেন, গন্ধে মানে হচ্ছে টেস্ট, সরি স্মেল, স্বাদে মানে টেস্ট, শব্দে মানে সাউন্ড, অনুভব ফিল, মনে বা বোধে মানে সিম। পরীক্ষার হলে এগুলো দেখলে বুঝবে এগুলো লিঙ্কিং ভার্ব, এবং এই ভার্ব গুলো লিঙ্কিং ভার্বের কাজ করে। ইম্পর্টেন্ট লিঙ্কিং ভার্বের তালিকা আমি দিয়ে দিছি। স্বাদে, গন্ধে, শব্দে, অনুভবে, মনে, থাকবে তুমি হৃদয়ে দৃশ্যমান হয়ে তাকিয়ে, বারবার 2-3 বার বলবা দেখে দেখা, স্বাদে, গন্ধে, শব্দে, অনুভবে, মনে, থাকবে তুমি হৃদয়ে দৃশ্যমান হয়ে তাকিয়ে। এগুলা চাইলে ফেসবুকে একটা পোস্ট দিতে পারো, অবশ্যই কার্টেসি দিবা, কারণ অনেকে আবার এটা নিয়ে আবার বই বের করে ফেলবে, তখন আবার আমার সমস্যা হয়ে যাবে। এইটা মানে খুব সুন্দর একটা ব্যাপার, স্বাদে, গন্ধে, শব্দে, অনুভবে, মনে, থাকবে তুমি হৃদয়ে দৃশ্যমান হয়ে তাকিয়ে। ঠিক আছে, এইভাবে এই কৌশলটা খেয়াল রাখো, ঠিক আছে। এরকম মাঝে মাঝে কিছু কৌশল আসবে শর্টকাটে মনে রাখার আর কি, টিপস এন্ড ট্রিক্স, শর্ট টিপস। একটু মেসেঞ্জার গ্রুপে যাই, সবাই তো ক্লাস করতে পারতেছে না অনেক, একটু দেখি কি অবস্থা। হুম সেন্টেন্স কারেকশন বইটা এপ্রিলে বের করবো, এই যে আবার নাকি লকডাউন দিয়ে দিবে, এই জন্যই ভালো লাগে না, নাহলে বই কবে বের করতাম। এপ্রিলে পেয়ে যাবেন ইনশাল্লাহ, মার্কেটে ঢুকে যাবে বই। আমি তো এই কয়দিন রেস্ট নিছি আসলে, 1 বছর বইটই একটু বাইট টের করি নেই, মানে আগের গুলো শেষ হয়ে গেছে। কৌশলটা আরেকবার বলবো, ওই যে রেকর্ডিং দেখে নিয়েন অথবা আরেক নোট খাতে দেখে নিন, স্বাদে, গন্ধে, শব্দে, অনুভবে, মনে, থাকবে তুমি হৃদয়ে দৃশ্যমান হয়ে তাকিয়ে, শেষ।
দৃশ্যমান মানে হা করে তাকায়, হ্যাঁ, দৃশ্যমান হয়ে তাকিয়ে। ওকে ওকে, আমরা এখন যে জিনিসটা জানবো, যে টপিকটা সম্বন্ধে কথা বলবো, এটার নাম হচ্ছে কগনেট ভার্ব। তিনটা বইয়ে নোট ক্লাস শেষে দিব, এখন বই নিয়ে কথা বলা দরকার নাই। আহ সব একসাথে সব বই মানে মার্কেটে নাই, সব বিক্রি হয়ে গেছে, ঠিক আছে। এখন এই যে করোনা মানে কয়দিন পরে এপ্রিলে বের করবো সবগুলো একসাথে, আর বের করে আমি ফেসবুকে পোস্ট দিয়ে দিব। এখন আর এগুলো নিয়ে কথা বলা দরকার নাই, ঠিক আছে, বই নিয়ে এখন একটু একটু পড়ি, হ্যাঁ, পড়া শিখি। সমধাতুজ ক্রিয়া, সমধাতুজ, সমধাতুজ ক্রিয়া, বুঝছো, একই ধাতু থেকে, এটা বাংলা ব্যাকরণে এটার অর্থ হচ্ছে সমধাতুজ ক্রিয়া, কগনেট ভার্ব। খুবই চমৎকার মজার একটা ভার্ব। একটু পানি খেয়ে আসি দাঁড়াও। শোনো, কগনেট ভার্ব হচ্ছে একটা ইন্টারেস্টিং একটা ভার্ব, আসলে সব ভার্বই ইন্টারেস্টিং। তো আমি একটু বলি, শুনো। কগনেট ভার্ব হচ্ছে, ও এখানে একটা কথা বলার আছে, লিঙ্কিং ভার্বের কিন্তু অবজেক্ট থাকে না, জানো তো, লিঙ্কিং ভার্বের কি থাকে, কমপ্লিমেন্ট। তাই লিঙ্কিং ভার্ব কিন্তু এক ধরনের ইনট্রানজিটিভ ভার্ব। কেউ যদি বলে লিঙ্কিং ভার্ব কি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ, তুমি বলবা ভাইয়া লিঙ্কিং ভার্ব হচ্ছে, এগুলো নোট খাতায় আমার কথাগুলো লেখা আছে, আমি জাস্ট বলছি। তুমি বলবা যে ভাইয়া দেখেন লিঙ্কিং ভার্ব তো আসলে অবজেক্ট গ্রহণ করে না, সে সবসময় কমপ্লিমেন্ট গ্রহণ করে। যেহেতু লিঙ্কিং ভার্ব কোনো অবজেক্ট গ্রহণ করে না, এই জন্য লিঙ্কিং ভার্ব হচ্ছে ইনট্রানজিটিভ ভার্বের একটা প্রকার, মানে ইনট্রানজিটিভ ভার্বের একটা প্রকার। এখন তুমি যদি বলো ভাইয়া ইনট্রানজিটিভ ভার্ব কয় প্রকার, এই প্রশ্নের উত্তর দেওয়া অনেক ঝামেলার, কারণ এক গবেষক বের করছেন ভার্ব মোট 56 প্রকার। 56 প্রকার ভার্ব আমার পড়ে তো কোনো লাভ নাই, আমার পরীক্ষায় আসবে 5-6টা ভার্ব আসবে, এগুলো আমরা পড়বো। ভার্ব 63 প্রকার, ভার্ব 100 প্রকার, এগুলো কোনো দরকার আছে? এত গ্রামারের তো দরকার নাই। তবে এটা জানা দরকার যে যখন যে ভার্ব অবজেক্ট গ্রহণ করে সেটাকে যে কোনো ভাবে ট্রানজিটিভ বলা যাবে, আর যে ভার্ব অবজেক্ট গ্রহণ করে না সেটাকে যে কোনো ভাবেই যে কোনো ক্ষেত্রেই ইনট্রানজিটিভ ভার্ব বলা যাবে। এখন শুনো, সমধাতুজ ক্রিয়া, এই যে কগনেট ভার্বকে তুমি ট্রানজিটিভ ভার্ব বলতে পারবা, কেন জানো? এটার নাম কগনেট, কিন্তু এটাকে তুমি আবার ট্রানজিটিভও বলতে পারবা, কেন জানো? কারণ এই ভার্বটা কি করে, অবজেক্ট গ্রহণ করে। কেমনে অবজেক্ট গ্রহণ করে দেখো, এদিকে তাকাও। আমি লিখলাম ভার্ব, লিখলাম আবার নাউন লিখলাম, এক পাশে ভার্ব এক পাশে নাউন। কেউ কি জানো প্লে আছে না, প্লে, প্লে হচ্ছে ভার্ব, প্লে নাউন হচ্ছে গেম। এটা আমরা তো বলি গেম, গেমটা হচ্ছে নাউন, প্লে হচ্ছে ভার্ব। ফাইট মানে হচ্ছে মারামারি করা, নাউনও ফাইট, ফাইটের ভার্বও কিন্তু ফাইট। ডাই মানে মরে যাওয়া, ডাইয়ের নাউন কি জানো? ডাইয়ের নাউন হচ্ছে ডেথ। ডেড না, ডেড হচ্ছে অ্যাজেক্টিভ, এই যে ডেড বলি না, ডেড কিন্তু অ্যাজেক্টিভ, এটা হচ্ছে ডেথ। সিং আছে না, সিং, সিং কি, সিং মানে গান গাওয়া, সিং এর নাউন কি, সিং এর নাউন হচ্ছে সং, সিং এর নাউন হচ্ছে সং। ওকে, মনে করো ওয়াক মানে কি, ওয়াক, ওয়াক মানে হাঁটা, পারলে বলো ওয়াক এর নাউন কি, ওয়াক এর নাউন হচ্ছে ওয়ে, পথ। এই দেখো ড্রিম মানে স্বপ্ন দেখা, জানো, ড্রিম মানে হচ্ছে স্বপ্ন দেখা, ড্রিমের নাউন কি বলো? ড্রিমের নাউন হচ্ছে ড্রিম, স্বপ্ন দেখা নাউন ও ড্রিম। রান মানে হচ্ছে দৌড়ানো, রানের নাউন হচ্ছে রেস। স্লিপ মানে হচ্ছে ঘুমানো, স্লিপের নাউন ও স্লিপ। আমি যা বলে পরীক্ষা তা আসবে, পরীক্ষা এটা আসবে, দেখো পরীক্ষায় রান আসবে, আর নাইলে সিং আসবে, আর নাইলে ড্রিম আসবে, এগুলো আসবেই। বাকিগুলো আসার সম্ভাবনা একেবারে, আমি যা বলি ট্রাস্ট মি, আমি যা বলি এগুলো আসবে পরীক্ষায়, গ্রামার হোক লিটারেচার হোক, লিটারেচারও আসে 10-12টা আসে, গ্রামারও তো এগুলো থেকে আসবে। হয়তো আমি উদাহরণ দিচ্ছি আই প্লে ক্রিকেট, পরীক্ষায় আসবে আই প্লে ফুটবল, বা একটু বাক্যটা বড় করে দিবে, জিনিস কিন্তু এগুলোই আসে, প্রতি পরীক্ষা এগুলোই আসে। তো এবারের এক্সাম থেকে পজিটিভ ভার্বের প্রশ্ন আসে না, এবারের প্রশ্ন আসছে ইনট্রানজিটিভ থেকে, এরপরে তোমার জেরান থেকে আরেকটা আসছে, ওই যে একটু আগে বললাম যে ভুলে গেছি, বাদ দাও, এগুলো বারবার বলা দরকার নেই। এখন শুনো, এগুলো হচ্ছে ভার্ব আর এগুলো হচ্ছে নাউন। আমরা তো জানি ভার্ব অবজেক্ট গ্রহণ করে, ভার্ব কি করে, অবজেক্ট গ্রহণ করে। এখন ভার্ব যদি অবজেক্ট হিসেবে এটারে গ্রহণ করে, এগুলারে গ্রহণ করে, তাইলে ওই ভার্বটার নাম হচ্ছে কগনেট ভার্ব। কেন?
কারণ এই ভার্বটা আর এই ভার্বটা ধাতু একই। ধাতু কি বাংলা ব্যাকরণে ওই যে ধাতু, প্রকৃতি, প্রত্যয়, আমি বাংলা ব্যাকরণ বুঝাতে পারবো না। ধাতু বুঝতে একই জিনিস থেকে, যেমন মনে করো খাওয়া, খাওয়া আর খাই এগুলো একই ধাতু থেকে উদ্গত, তাই না? খেলা আর খেলি একই ধাতু থেকে উদ্গত। তো দেখো প্লে, গেম, ফাইট, ফাইট, ডাই, ডেথ, সিং, সং এগুলা একই ধাতু থেকে উদ্গত, এই জন্য এগুলাকে বলা হয় সমধাতু ক্রিয়া। আমি আরো ক্লিয়ার করে ব্যাখ্যা দিই। এদিকে দেখো, এদিকে তাকাও, এখান দিয়ে দিলে ভালো হবে। এই যে প্লে আছে না, প্লে, আমি যদি এরকম বলি যে আই প্লেড এ গেম, আমি একটা গেম খেলেছিলাম। এখন দেখো প্লে ভার্বটা কারে নিছে? গেমকে নিছে অবজেক্ট হিসেবে। এই অবজেক্টটা কিন্তু তার নাউন ফর্মকে গ্রহণ করছে, নাউন ফর্মকে গ্রহণ করছে। এই জন্য এই প্লে ভার্বটার নাম হচ্ছে কগনেট ভার্ব। কিন্তু আমরা যদি এভাবে বলি, দেখো আই প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছিলাম, খেয়াল করে দেখছো ক্রিকেট প্লে ভার্ব কিন্তু গেমকে নেয়নি, আরেকটা নাউনকে নিছে, যে নাউনের সাথে এর কোনো মিল নাই। তাইলে এখানে প্লেট কিন্তু কগনেট না, এটাকে তুমি সাধারণ ট্রানজিটিভ ভার্ব বলতে পারবা, কগনেট বলতে পারবা না। কিন্তু এটাকে কগনেটও বলতে পারবা, ট্রানজিটিভও বলতে পারবা। কেন? কারণ এটা তো অবজেক্ট গ্রহণ করছে, এই জন্য এটা ট্রানজিটিভ। পরীক্ষায় কগনেট দাগাবা, কগনেট অপশনে না থাকলে তখন ট্রানজিটিভ দাগাবা। তাইলে এটা দেখো, এটা হচ্ছে কগনেট কারণ গেমকে নিছে, আর এটা হচ্ছে প্লেট কারণ ওই ভার্বকে নেয়নি। আমি তোমার আরেকটা উদাহরণ দিয়ে বলি, দেখো মনে করো এই পৃষ্ঠা একটু বলি, মনে করো একটু আগে কি লিখছি, সিং এর নাউন কে ছিল? সং। এখন আমি যদি বলি আই সিং এ সং, আমি একটা গান গাই। কি গাই? গান গাই। অবজেক্টটাকে অবজেক্ট হিসেবে নাউন ফর্মকে নিয়ে আসছি। দেখো এইটার এই ভার্বের নাউন কে? সং। তাহলে এই ভার্বের নাউন মানে হচ্ছে তার অবজেক্টিভ ফর্মে হচ্ছে তার নাউন, মানে তার নাউন ফর্মটাই হচ্ছে তার অবজেক্ট। যে ভার্বের নাউন ফর্মটাই তার অবজেক্ট, সেই ভার্বটার নাম হচ্ছে কগনেট ভার্ব। এবার একটা জিনিস খেয়াল করছো, এবার একটা জিনিস খেয়াল করো, আমি যদি এরকম বলি যে আই সিং রবীন্দ্রনাথ, আই সিং রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ মানে হচ্ছে রবীন্দ্রসঙ্গীতকে বোঝাচ্ছে। রবীন্দ্রনাথ কিন্তু সিং এর নাউন না, তাইলে এটা কিন্তু কগনেট ভার্ব না, এটা সাধারণ ট্রানজিটিভ ভার্ব। একটা কথা বলি, এটা কথা বলি, এটাও অবজেক্ট, এটাও অবজেক্ট। যে ভার্বটা কগনেট ভার্ব তার অবজেক্টের নাম হচ্ছে কগনেট অবজেক্ট। দেখো এই যে এগুলা সব কগনেট ভার্ব, এগুলার নাম হচ্ছে কগনেট অবজেক্ট। আরেকটা উদাহরণ দিয়ে বলি, দেখো আমরা যদি এরকম বলি, এদিকে তাকাও, আমি আমি বললাম যে আই ড্রিমড, ড্রিমের পাস্ট টেন্স হচ্ছে ড্রিমড। আই ড্রিমড এ নাইস ড্রিম, এটা পরীক্ষায় কতবার যে আসছে, আমি একটা চমৎকার স্বপ্ন দেখেছিলাম, পরীক্ষায় আসছে। ড্রিম কি ধরনের অবজেক্ট? বাইরে ভাই, ড্রিমের নাউনই তো ড্রিম। তো এটা যদি কগনেট একই যদি হয়, দুইটা যদি সেম হয়, এটা যদি কগনেট ভার্ব হয়, তাহলে এটা হলো কগনেট অবজেক্ট। খুব কঠিন একটা প্রশ্ন দেয়, এটা মনে হয় কেউ পারবে না, এটা পারার কথা না, এটা পারা এত সহজ না। হি র্যান এ রেস, এটা কি ভার্ব, এটা কি অবজেক্ট বলো? প্রশ্ন কিন্তু অনেক কঠিন হয়েছে। হি র্যান এ রেস, বলো। হ্যাঁ হ্যাঁ, রাইট। এটা হচ্ছে কগনেট ভার্ব, আর এটা হচ্ছে কগনেট অবজেক্ট। এরকম প্রচুর উদাহরণ নোট খাতে দেওয়া আছে, দেখো এখানে অনেক উদাহরণ আছে, আর আমার লেখা লাগছে না। দেখো হি ডাইড এ পিচফুল ডেথ, সে শান্তিতে মৃত্যুবরণ করলো। আই ড্রিমড এ নাইস ড্রিম, হি স্লিপড এ সাউন্ড স্লিপ, আই ওয়াকড এ লং ওয়ে, আই প্লেড এ গেম। বহু উদাহরণ দেওয়া আছে, একটু দেখে নিলেই হবে। তাহলে আজ থেকে মাথায় রাখবা, যে ভার্ব তার নাউন ফর্মকে গ্রহণ করে সেটার নামই হচ্ছে কগনেট ভার্ব, আর ওই অবজেক্ট হচ্ছে কগনেট অবজেক্ট, ওই অবজেক্টটার নাম হচ্ছে কগনেট অবজেক্ট। এখন আমরা যে ভার্বটা পড়বো, এখন আমরা যে ভার্বটা পড়বো সেটা হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব। ফ্যাক্টেটিভ ভার্ব, ফ্যাক্টেটিভ না মানে কি জানো? ফ্যাক্টেটিভের বাংলা অর্থ হচ্ছে প্রয়োজক ক্রিয়া, প্রযোজক না, প্রয়োজক। মানে কোনো একটা জিনিসের প্রয়োজন আছে, এই জন্য এটাকে প্রয়োজক ক্রিয়া বলে। কি প্রয়োজন, কি তার অভাব, আজকে আমরা সেটাই দেখবো, যে কি কারণে তার নাম প্রয়োজক ক্রিয়া হয়েছে, তার নাম আমরা এখন এটা ব্যাপারটা দেখবো। শোনো, সেটা হচ্ছে একটা কথা বলি, সেটা হচ্ছে যে ভার্ব, ভালো করে একবার শুনো, যে ভার্বের অবজেক্ট আছে কিন্তু অবজেক্ট থাকা সত্ত্বেও অর্থ পরিপূর্ণ না, সেটাই হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব। আসো আমি একটু ক্লিয়ার করে বলি। মনে করো আমি তোমারে বললাম, এই জানো, দে মেড মি,
দে মেড মি, মেডটা কিন্তু ভার্ব, আর মিটা কি অবজেক্ট। দে মেড মি, তারা আমাকে বানাইলো। এখন আমি যদি এসে বলি ডিয়ার স্টুডেন্টস দে মেড মি, তারা আমাকে বানিয়েছিল, এখন তুমি বললো ভাই কি বানাইছে আপনাকে, আপনি কি মার খেয়েছেন, অন্য কিছু, মানে বানানো মানে তো মার খাওয়া হইতে পারে তাই না? তো তারা আমাকে বানিয়েছিল, এটা কেমন কথা, বানিয়েছিল, খুব স্বাভাবিক প্রশ্ন উঠতে পারে যে কি বানিয়েছিল। খেয়াল করে দেখো, অবজেক্ট আছে, পজিটিভ ভার্ব আলাদা লেকচারে, ঠিক আছে, পজিটিভ ভার্ব আলাদা লেকচার, এটা পজিটিভ না, এটা ফ্যাক্টিটিভ প্রয়োজক। পজিটিভ ভার্ব খুবই ইম্পর্টেন্ট এবং বুঝার আছে, এই জন্য পজিটিভকে আমি সম্পূর্ণ আলাদা লেকচারে রাখছি। ফ্যাক্টিটিভ অনেক বুঝি না, পজিটিভ ভার্ব না, এখানে মেড না, পজিটিভ না, এটা পজিটিভ জীবনেও না। দে মেড মি, তারা আমাকে বানাইলো। এবার আমি যদি দেখো অবজেক্ট দিয়ে কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না, অবজেক্ট আছে কিন্তু মিনিং ক্লিয়ার না। এবার আমরা যদি এরকম বলি যে দে মেড মি ক্যাপ্টেন, তারা আমাকে কি বানাইলো, ক্যাপ্টেন বানাইলো। কি বানাইছে ভাইয়া, কি বানাইছে, ক্যাপ্টেন বানাইছে। গুড, তারা আমাকে ক্যাপ্টেন বানালো, কি বানাইলো, ক্যাপ্টেন বানাইলো। এখন ক্যাপ্টেন বানাইলো, খুবই ভালো কথা, তারা আমাকে ক্যাপ্টেন বানাইলো। এখন এই যে ক্যাপ্টেনটা কিন্তু একটা কমপ্লিমেন্ট, দেখছো, কার কমপ্লিমেন্ট জানো, ক্যাপ্টেন হচ্ছে মি এর কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট, মি এর কমপ্লিমেন্ট। এই যে মি আর ক্যাপ্টেন কিন্তু একই, তাহলে মি এর কমপ্লিমেন্ট হচ্ছে ক্যাপ্টেন, কারণ মি বলতে ক্যাপ্টেন কে বোঝায়, আমাকে বানাইছে, কি বানাইছে, ক্যাপ্টেন। মি এর কমপ্লিমেন্ট। এখন দেখো অবজেক্ট থাকা সত্ত্বেও পরিপূর্ণ একটা কমপ্লিমেন্টের, অবজেক্ট থাকা সত্ত্বেও পরিপূর্ণ অর্থ প্রকাশ করে নাই, এই জন্যই একটা কমপ্লিমেন্টের দরকার। মনে রাখবা, মনে রাখবা, যে ভার্বের অবজেক্ট থাকা সত্ত্বেও পরিপূর্ণ অর্থ প্রকাশের জন্য আরেকটি কমপ্লিমেন্টের দরকার হয়, ওই ভার্বের নামই হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্ব এক ধরনের ট্রানজিটিভ ভার্ব, কেন জানো, কারণ ফ্যাক্টিটিভ ভার্বেরও অবজেক্ট আছে, শুধু অবজেক্ট না, সাথে কমপ্লিমেন্টও আছে, এই জন্য ফ্যাক্টিটিভ ভার্ব কিন্তু ট্রানজিটিভ ভার্বের প্রকার, কারণ অবজেক্ট থাকে এই জন্য। শুধু অবজেক্ট না থেকে যদি শুধু কমপ্লিমেন্ট থাকতো তাহলে কিন্তু আবার লিঙ্কিং হয়ে যেত। ফ্যাক্টিটিভ ভার্বের অবজেক্ট আছে, এই জন্য এটা ট্রানজিটিভ। আমি আরো উদাহরণ দিয়ে বলতেছি, দেখো, মনে করো আমি বললাম যে উই নেমড, উই নেমড দা বয়, আমরা ছেলেটার নাম করলাম বা আমরা ছেলেটার নাম রাখলাম। এখন আমরা ছেলেটার নাম রাখলাম, তাহলে এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তো প্রশ্ন আসতে পারে না নামটা কি রাখছি, আমরা যদি বলি আমরা ছেলেটার নাম রাখলাম রনি, তাহলে দেখো রনি বলতে কাকে বোঝায়, রনি বলতে বয়কে বোঝায়, দা বয়কে বোঝায়, তাহলে দা বয় হচ্ছে অবজেক্ট, এই দা বয়ের কমপ্লিমেন্ট হচ্ছে রনি। দেখো যে ভার্বের অবজেক্ট থাকা সত্ত্বেও আরেকটা কমপ্লিমেন্ট সে গ্রহণ করে ফেলেছে, ওই ভার্বের নামই হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। এটা বুঝো নাই, নো প্রবলেম। আরেকটা দেখো, হি চুজ মি, তারা আমাকে চুজ করেছে, অবজেক্ট আছে, চুজ করেছে, কি হিসেবে চুজ করেছে, হি চুজ মি লিডার, সে আমাকে নেতা হিসেবে চুজ করেছে। দেখো মি বলতে কিন্তু লিডার, তাহলে মি এর কমপ্লিমেন্ট কে, লিডার। খেয়াল করে দেখছো, যে ভার্বের অবজেক্ট থাকা সত্ত্বেও কমপ্লিমেন্ট আছে, সেটার নাম হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। বুঝো নাই? আবার দেখো, হি কলস মি, হি কলস মি এ ফুল, সে আমার একটা বোকা বলে ডাকে। কাকে ডাকে, আমাকে। কি বলে ডাকে, বোকা। তাহলে এ ফুল হচ্ছে মি এর কমপ্লিমেন্ট, ফুল আর মি কিন্তু একই জিনিস। তাহলে দেখো এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, যেহেতু অবজেক্টও আছে কমপ্লিমেন্টও আছে, এই জন্য এটার নাম হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। এই শুনো, শুনো, মনে করো হ্যাঁ, অবজেক্টের কমপ্লিমেন্ট থাকলেই ফ্যাক্টিটিভ, এই তো লাইনে আসছো, মানে অবজেক্টের কমপ্লিমেন্ট থাকলেই ফ্যাক্টিটিভ। লাস্ট একটা বলি, উই ইলেক্টেড, উই ইলেক্টেড শেখ হাসিনা, শেখ হাসিনা দা প্রাইম মিনিস্টার। বলো শেখ হাসিনাটা কি আর প্রাইম মিনিস্টারটা কি, ইলেক্টেডটা কি? খেয়াল করে দেখছো, আমরা শেখ হাসিনাকে প্রাইম মিনিস্টার নির্বাচিত করেছি, কাকে নির্বাচিত করেছি, শেখ হাসিনাকে, অবজেক্ট। কি হিসেবে নির্বাচিত করেছি, প্রাইম মিনিস্টার আর শেখ হাসিনা কিন্তু একই ব্যক্তি, যাহাই প্রাইম মিনিস্টার তাহাই শেখ হাসিনা, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। যেহেতু অবজেক্টও আছে কমপ্লিমেন্টও আছে, এটার নাম হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। আজ থেকে মনে রাখবা, ফ্যাক্টিটিভ ভার্বের, এদিকে তাকাও, ফ্যাক্টিটিভ ভার্বের পরে একটা অবজেক্ট থাকবে, এরপর একটা কমপ্লিমেন্ট থাকবে। মনে রাখবা, অবজেক্টের যখন কমপ্লিমেন্ট থাকবে, এটার নামই হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। অবজেক্টের কমপ্লিমেন্ট আছে, এটাই হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। জানো, আমরা অনেকে কি করি জানো, কমপ্লিমেন্ট জিনিসটা আউলায় ফেলি। আমরা অনেক জায়গায় এরকম দেখছি, কিন্তু দেখবা আমরা এরকম দেখছি কিনা যে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, আরেকটার নাম হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট, আমরা এরকম কিন্তু অনেক দেখছি।
অ্যাকচুয়ালি কমপ্লিমেন্ট দুই প্রকার, বুঝছো? একটা নাম হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, আর একটার নাম হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আজ থেকে মাথায় রাখবা, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আর অবজেক্টিভ কমপ্লিমেন্ট দুই প্রকার হলে কি হয়েছে আমি তোমার ক্লিয়ার করে দিই, দেখবা তুমি আজকের পর আর কোনোদিনও ভুলবা না কোনটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কোনটা অবজেক্টিভ। আমরা এগুলো শুধু পড়ি, গাইড বই দেখে পড়ি বা কোনো লেকচার শিট দেখে পড়ি, কিন্তু আমাদের মাথায় এগুলো কিন্তু ক্লিয়ার থাকে না। শোনো ভাই, কমপ্লিমেন্ট দুই প্রকার, সাবজেক্টিভ আর অবজেক্টিভ কমপ্লিমেন্ট। দেখো তো এদিকে তাকাও, আমি যদি বলি হি মেড মি, হি মেড, সরি, আমি যদি এভাবে বলি, দেখো হি বিকেম এ লিডার, সে এক নেতা হয়েছে। আর আমরা যদি এরকম বলি যে দে মেড হিম বা দে মেড মি লিডার, তারা আমাকে নেতা বানিয়েছে। খেয়াল করে দেখো, এখানে লিডার বলতে কিন্তু সাবজেক্টকে বুঝাইছে, হি কে। এখানে লিডার বলতে কিন্তু সাবজেক্টকে বুঝাইছে, হি কে, ঠিক আছে? এখানে লিডার বলতে মি কে বুঝাইছে। ওয়াও, জিনিসটা দেখছো? এক জায়গায় লিডার হচ্ছে সাবজেক্ট, আরেক জায়গায় লিডার হচ্ছে কি জানো, অবজেক্ট। লিডার বলতে এখানে অবজেক্টকে বুঝাইছে, এখানে লিডারকে সাবজেক্ট। আরে সহজ কথা তো, এখানে লিডার বলতে সাবজেক্টকে বোঝায়, এটার নাম হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এখানে লিডার বলতে অবজেক্টকে বোঝায়, এটার নাম হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। কত সহজ! যে শিশু সদ্য জন্ম নিয়েছে, ওয়া ওয়া করতেছে, তুমি যদি তারও যাই এটা বুঝাও, সেও বুঝে যাবে। বলবা যে ভাই যেটা সাবজেক্টিভ বোঝায় এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, যেটা অবজেক্টিভ বোঝায় এটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এবার আসো মূল কথায়, যেটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আছে এটা লিঙ্কিং ভার্ব। দেখছো এটার এটার মধ্যে লিঙ্ক করছে, লিঙ্কিং ভার্ব। আর যেটার অবজেক্টিভ কমপ্লিমেন্ট আছে এটা ফ্যাক্টেটিভ ভার্ব। দেখো এখানে মেড কিন্তু ফ্যাক্টেটিভ ভার্ব, বুঝছো? আর এখানে কিন্তু অবজেক্ট, আর এখানে এখানে অবজেক্ট আছে, কমপ্লিমেন্ট আছে, যেন ফ্যাক্টেটিভ ভার্ব। এখানে শুধু কমপ্লিমেন্ট আছে, অবজেক্ট না, এটা সাবজেক্টকে বুঝাইছে, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। দেখো এই কথাগুলো যদি আমি ক্লাসের প্রথমে বলতাম, লিঙ্কিং ভার্ব পড়ানোর সময় বলতাম, তাহলে মাথায় কিচ্ছু থাকতো না। কিন্তু এখন আমি ওই যে আস্তে আস্তে গুছাই নিয়ে আসছি, এখন আমি যত কঠিন ভাবেই বলি তোমার মাথায় ঢুকে যাবে। কারণ আমরা কিন্তু একটা পর্যায়ে, লেখাপড়া হচ্ছে একটা স্টেজে যাইতে হবে, একটা স্টেজে গিয়ে দেখবে তোমার কাছে সব পানির মতো সহজ, কিন্তু একটা স্টেজে গিয়ে দেখবে তো অনেক কঠিন লাগে, অনেকের কাছে কাছে কঠিন। কেন? কারণ সে আসলে ধাপে 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 গেছে। আমি এখন এটা কত ইজি করে দিলাম না, যে হ্যাঁ, যে যখন অবজেক্ট কমপ্লিমেন্ট থাকে তখন হচ্ছে লিঙ্ক ফ্যাক্টেটিভ, আর যখন আর যখন শুধু কমপ্লিমেন্ট থাকে সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আচ্ছা, একটু ডিসকানেক্ট হয়ে গেছে, এখন মনে হয় ঠিক আছে না? এখন এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা পড়াবো ভাইয়েরা আমার, এটার নাম হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। এটা থেকে আবার পরীক্ষা প্রশ্ন আসছে 41 বিসিএস এ। দেখো অনেকেই কিন্তু অ্যান্সারটা ইনফিনিটিভ করতে পারে নাই। আজকে আমি দেখাবো কিভাবে বেয়ার ইনফিনিটিভ হয়, ঠিক আছে? বেয়ার ইনফিনিটিভ কিভাবে হইতেছে, ঠিক আছে? দেখো বেয়ার ইনফিনিটিভ কি, এটা বুঝলে আমার ক্লাস করার পর গ্রামার আর অন্য কিছু পড়া লাগবে না। সিরিয়াসলি 95% এখানেই চলে আসবে একেবারে সব। আর এত গ্রামার লাগেও না। আমি যেগুলো পড়াবো এগুলো পড়ার পরে এরপরে অতিরিক্ত সময় যখন থাকবে ওই সময়ে ট্রান্সলেশন প্র্যাকটিস করেন, ডেইলি স্টার পত্রিকা পড়েন, ভোকাবুলারি শিখেন, ফ্রি হ্যান্ড রাইটিং চর্চা করেন, স্পোকেন ইংলিশ শিখেন, দেখবেন আপনার লাইফে কাজে দিবে। আপনি মনে করেন অনেক গ্রামার জানেন, অনেক লিটারেচার জানেন, কিন্তু আপনি শুদ্ধ করে একটা লাইন লিখতে পারেন না, ওইটা কিন্তু অনেক বড় ব্যর্থতা। প্রিলির পরে রিটেনে কিন্তু সমস্যা হয়ে যাবে। আমি বারবারই বলি, অনেকে আছে গ্রামার এত বেশি পড়ে, এত পেঁচায়, তারে যদি বলি যে তুমি এটা একটু লাইনটা লেখো তো ইংরেজিতে, সে পারতেছে না, কিন্তু ভালো গ্রামার পারে। গ্রামার ভালো পারা মানে কিন্তু ইংরেজিতে দক্ষ হওয়া না। গ্রামার হচ্ছে একটা সাইট। আপনাকে একের সাথে গ্রামার ভালো করার পাশাপাশি ফ্রি হ্যান্ড রাইটিং চর্চা করবেন, ট্রান্সলেশন চর্চা করবেন, ভোকাবুলারি শিখবেন, ডেইলি স্টার পত্রিকা পড়বেন, ইংরেজি সিনেমা দেখবেন, ইংরেজিতে গান শুনবেন, দেখবেন আপনি সবকিছু আস্তে 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 দেখবেন একটা পর্যায়ে চলে যাবেন। আপনি শুরু করলেই একটা পর্যায়ে চলে যাবেন। আচ্ছা, গ্রামার আমি যা দিছি দ্যাটস ইনাফ, এর বাইরে আর কিছু পড়া দরকার নাই।
বেয়ার ইনফিনিটিভ কি জানো? বেয়ার ইনফিনিটিভ কি জানো? বেয়ার ইনফিনিটিভ হচ্ছে, শোনো আজকে বলি, 1 মিনিট দাঁড়াও। শোনো শোনো, আজ থেকে আমার বলি, আস্তে আস্তে বলি। আমরা প্রায় মানে লেকচার গুছিয়ে নিয়ে আসছি, পার্ট 1টা শেষ পর্যায়ে, শেষ দিকে আসছে, এই জন্য ঠান্ডা মাথায় বলি। আমাদের এই বেয়ার ইনফিনিটিভই হচ্ছে আজকের জন্য শেষ আলোচনা। আস্তে ধীরে রিল্যাক্সে করো, আর 20 মিনিট করলেই হয়ে যাবে। দেখো, বেয়ার মানে কি জানো? বেয়ার মানে হচ্ছে খালি। খালি বলতে পারো, উজ্জ বলতে পারো, উজ্জ। এরপরে নেড়া বলতে পারো, নেড়া। খালি, উজ্জ, নেড়া। এরপরে তুমি ফাঁকা বলতে পারো, ফাঁকা। খালি, উজ্জ, নেড়া, ফাঁকা। ঠিক আছে? এরপরে এরপরে তুমি বলতে পারো যে শূন্য বলতে পারো, অনুর্বর বলতে পারো। যেমন মনে করো বেয়ার ফিল্ড। বেয়ার ফিল্ড মানে কি? বেয়ার ফিল্ড মানে হচ্ছে অনুর্বর জমি, যেখানে কিচ্ছু জন্মায় না। তুমি যদি বলো বেয়ার পকেট, বেয়ার পকেট এইটাই ইনফিনিটিভ, হ্যাঁ ঠিক আছে। বেয়ার পকেট মানে হচ্ছে খালি পকেট। বেয়ার হেড মানে হচ্ছে খালি মাথা, টাক মাথা। বেয়ার ফুট আছে না? বেয়ার ফুট মানে খালি পা। খালি পা ইংলিশ হচ্ছে বেয়ার ফুট। শোনো, ইনফিনিটিভ আছে না, আমি আজ থেকে বলি তোমার, আমি সহজ করে বলি। যে ভার্বের আগে টু থাকে, দেখো এটা এরকম করে বললে আর জীবনও ভুলবা না। যে ভার্বের আগে টু থাকে সেটার নাম হচ্ছে সিম্পল ইনফিনিটিভ। সিম্পল ইনফিনিটিভ। যে ভার্বের আগে টু থাকে না, টু উজ্জ থাকে, সেটার নামই হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। খুবই ইজি ব্যাপার। দেখো, যখন মনে রাখবা কোনো ভার্বের আগে যদি টু থাকে, ওই ভার্বটাকে আমরা বলবো হচ্ছে সিম্পল ইনফিনিটিভ। আবার কোনো ভার্বের আগে যদি টু না থাকে, ওই ভার্বকে আমরা বলবো হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। ঠিক আছে? বেয়ার ইনফিনিটিভ। একটা হচ্ছে টু থাকবে, আর একটা হচ্ছে টু থাকবে না। মনে রাখবা, টু যদি থাকে সেটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ, আর টু যদি না থাকে সেটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। দেখো, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, টু কি যে কোনো জায়গায় উজ্জ রাখলেই চলবে? না রে ভাই, টু উজ্জ থাকে বিশেষ কিছু জায়গা আছে। আসো আমরা একটু দেখি। আগে এটা দেখি। মনে করো আমি তোমাকে বললাম যে আই ওয়ান্ট টু, আই ওয়ান্ট টু গো দেয়ার, আমি সেখানে যেতে চাই। এখানে ভার্বের আগে টু আছে। এটার নাম কি জানো? এটার নাম হচ্ছে সিম্পল ইনফিনিটিভ। আর আমি যদি তোমাকে এরকম করে বলি যে আই স হিম গো দেয়ার, এখানে গো হইতে পারে, গোয়িং ও হইতে পারে। কখন কোনটা হবে আমি ব্যাখ্যা করবো, ধৈর্য ধরো। অনেকে প্রশ্ন করতে পারো, ভাইয়া গোয়িং হবে না? গোয়িং ও কারেক্ট, গো ও কারেক্ট, আমি নোট লিখে দিব, ধৈর্য ধরো। দেখো, এখানে গো এর আগে কিন্তু টু নাই, টুটা নাই, টু হারাই গেছে, টু উজ্জ। এটার নাম হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। আজ থেকে মাথায় রাখবা, যে ভার্বের আগে টু থাকে এটা বেয়ার ইনফিনিটিভ। তার মানে ইনফিনিটিভ কি ভার্ব? নন ফাইনিট ভার্ব। এর জন্য বেয়ার ইনফিনিটিভ কিন্তু নন ফাইনিট। ইনফিনিটিভ মানেই তো নন ফাইনিট। এই জন্য সিম্পল ইনফিনিটিভ হোক আর বেয়ার ইনফিনিটিভ হোক, এগুলো সব হচ্ছে নন ফাইনিট। এই যে প্রশ্ন করে ফেলছে অলরেডি, নন ফাইনিট। ঠিক আছে? দেখো, যার আগে টু আছে সেটা সিম্পল, যার আগে টু নাই সেটা হচ্ছে বেয়ার। এবার আসো, বেয়ার ইনফিনিটিভ কোথায় হয় দেখো। জাস্ট জাস্ট 8টা ভার্ব মুখস্থ করবো, 8টা ভার্ব। এটা মুখস্থ করার কোনো কৌশল নাই, আমার সাথে সাথে একটু দেখো। সি, ওয়াচ, এরপর হচ্ছে নোটিস, এরপর হচ্ছে অবজার্ভ। সি, ওয়াচ, নোটিস, অবজার্ভ। এই চারটা কিন্তু চোখের সাথে সম্পৃক্ত। আমরা চোখ দিয়ে দেখি, চোখ দিয়ে ওয়াচ করি, চোখ দিয়ে নোটিস করি, চোখ দিয়ে অবজার্ভ করি। হেয়ার, কান দিয়ে শুনি। ফিল, মন দিয়ে, হৃদয় দিয়ে অনুভব করি। হেল্প মানে সাহায্য করা। মেক মানে কোনো কিছু তৈরি করা। এই 8টা ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই 8টা ভার্ব কি বেয়ার ইনফিনিটিভ? না। এই 8টা ভার্ব কিন্তু অনেকে মনে করে কি এই ভার্বগুলো হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। জি না। এই ভার্বগুলোর পরে, এই ভার্বগুলোর পরে বেয়ার ইনফিনিটিভ বসে। ওকে? এই ভার্বগুলোর পরে বেয়ার ইনফিনিটিভ বসে। বেয়ার ইনফিনিটিভ বসে মানে হচ্ছে এই ভার্বগুলোর পরে টু উজ্জ থাকে। তবে এখানে একটা কথা আছে, এদের পরে বেয়ার ইনফিনিটিভ বসে হচ্ছে অ্যাক্টিভ বাক্যে। বাক্য যদি অ্যাক্টিভ হয় তাহলে বেয়ার ইনফিনিটিভ বসে। কিন্তু বাক্য যদি অ্যাক্টিভ না হয়ে ওই বাক্যটা যদি প্যাসিভ হয়, তাহলে আবার সিম্পল ইনফিনিটিভ বসে। ঝামেলাটা এখানেই। এবং এই রুলসটা একটু কেমন, একটু প্যাঁচানো রুলস দেখে প্রশ্নকর্তারা এখান থেকে
কারেকশন জাতীয় প্রশ্ন করে। এবারে বিসিএস আসছে না, এই যে লেট হিম গো, গোটা কি? গোটা বেয়ার ইনফিনিটিভ আসছে তো পরীক্ষায়, আমি বুঝাইতেছি লেট থাকলে কেন বেয়ার ইনফিনিটিভ হয়। শোনো আমি আরেকবার বলি, এই 8টা ভার্বের পরে বাক্যটা যদি অ্যাক্টিভ ভয়েস থাকে তাহলে বেয়ার ইনফিনিটিভ, বাক্যটা যদি প্যাসিভ ভয়েসে থাকে তাহলে সিম্পল ইনফিনিটিভ। অনেকে বলতে পারো ভাই আমি তো অ্যাক্টিভ প্যাসিভ বুঝি না, ওটা আমরা ভয়েসের ক্লাসে পড়াবো। এমনি নর্মালি তো আমরা সাধারণ রুলস গুলো তো জানি। যেমন মনে করো যে আমি যদি এরকম একটা বাক্য বলি, দেখো আই স হিম, আই স হিম ডু, অথবা টু ডু ইট, আমি তাকে এটা করতে দেখলাম। আবার আমরা এটাকে প্যাসিভ করে দিলাম, ইট ওয়াজ সিন, ইট ওয়াজ সিন ডু অথবা টু ডু বাই মি, বা বাই মি দিলাম না। একটা জিনিস খেয়াল করছো, সি এর পাস্ট হচ্ছে স, অ্যাক্টিভে আছে। আবার সি এর পাস্ট পার্টিসিপল স, সিন, তার আগে ওয়াজ আছে, অ্যামিজ আর ওয়াজ হয়। খেয়াল করে দেখো এটা কিন্তু অ্যাক্টিভ, এটা হলো প্যাসিভ। এবার দেখো তো এই তালিকায় এই স আছে, এই যে দেখো তালিকায় কিন্তু সি আগেই আছে, প্রথমেই আছে। তাহলে দেখো স বা সি ভার্বের পরে এটা যদি অ্যাক্টিভ হয় তাহলে বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ ডু হবে, টু হবে না। এবার এটা কিসে আছে, অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভে আছে, তাহলে এটা ডু হবে না, কি হবে? টু ডু হবে। পরীক্ষায় যদি কখনো বলে এটারে অ্যাক্টিভ করে দাও, এটারে প্যাসিভ করে দাও, অ্যাক্টিভে টু থাকবে না, প্যাসিভে তোমাকে টু আনতে হবে। খেয়াল করো, আমি আরেকটা দিয়ে বোঝাই, এদিকে তাকাও। মনে করো আমরা এরকম বললাম, হি হেল্পস, হি হেল্পস মি সলভ, অথবা টু সলভ দ্য প্রবলেম, সে আমাকে প্রবলেমটা সমাধান করার জন্য সাহায্য করলো। এটা কি হেল্প সলভ হবে না টু সলভ হবে বলো? এবার আমি আরেক জায়গায় বললাম, আই অ্যাম হেল্পড, আই অ্যাম হেল্পড সলভ, অথবা টু সলভ দ্য প্রবলেম, কি হবে বলো? সহজ আছে, দেখছো একদম ইজি। দেখো এটা কিন্তু অ্যাক্টিভে আছে, হেল্প, সাবজেক্টের পরে হেল্প, দেখছো? এটা প্যাসিভে আছে না, এম হেল্পড, প্যাসিভে আছে, ঠিক আছে। And দেখো ভাইয়া, যখন অ্যাক্টিভে আসে, অ্যাক্টিভে আছে 100% শিওর সলভ, প্যাসিভে আছে এম হেল্প, এম এর পরে পাস্ট পার্টিসিপল টু সলভ। তার মানে অ্যাক্টিভ প্যাসিভ চিনলেই এগুলো তুমি সলভ করতে পারবা। প্লিজ আমার কথা আরেকবার শোনো, আজ থেকে মনে রাখবা, এই ভার্ব গুলো এমনই ভার্ব যাদের পরে অ্যাক্টিভ ভয়েসে বেয়ার ইনফিনিটিভ বসে। এবং প্যাসিভটা, প্যাসিভেরটা বুঝলাম না ভাইয়া, প্যাসিভটা বোঝার জন্য অ্যাক্টিভ প্যাসিভ বুঝতে হবে, যেটা ভয়েসের আলোচনা। এই বাক্যটা দেখলে তো প্যাসিভ চেনার কথা তোমার। দেখো ছোটবেলায় পড়ে আসছি না, আই ইট রাইস, তাহলে আমরা এটা প্যাসিভ কিভাবে করতাম, রাইস ইজ ইটেন বাই মি, মনে আছে? তো এই যে ইট, ইট অ্যাক্টিভ, আর ওই যে ইটের পাস্ট পার্টিসিপল তার আগে এম ইজ আর প্যাসিভ, দেখছো অ্যাক্টিভ প্যাসিভ। এই দেখো হেল্প অ্যাক্টিভ, এই যে আই এম হেল্প প্যাসিভ, এই যে এম ইজ আর এর পরে পাস্ট পার্টিসিপল প্যাসিভ, এই যে স অ্যাক্টিভ, এমিজারের ওয়াজারের পরে পাস্ট পার্টিসিপল প্যাসিভ। তো যখন অ্যাক্টিভ হয়েছে, দেখো অ্যাক্টিভে তো টু হবে না, এই জন্য অ্যান্সার হচ্ছে সলভ। প্যাসিভে কিন্তু টু লাগবে, এই জন্য অ্যান্সার হচ্ছে টু সলভ। অ্যাক্টিভ প্যাসিভটা একটু খেয়াল রাখলে হবে, যে এটা অ্যাক্টিভ এটা প্যাসিভ, এই ধরনের এই ভার্ব গুলো থাকলে পরীক্ষা এগুলো থেকে কারেকশন আসতে পারে, এমসিকিউ আকার আসতে পারে। অনেকে কিন্তু বুঝবেই না যে এটা টু কেন হয়েছে, টু কই গেল। আর অনেকে বেয়ার ইনফিনিটিভ বলতে কিছু আছে এটাই জানে না, কিন্তু এগুলো কিন্তু সিনসিয়ারলি হ্যান্ডেল করতে হবে এই জায়গাগুলো। আমাদের আর দুইটা নোট আছে, এই আলোচনার দুইটা নোট আছে, দুইটা নোট দিলেই কাজ শেষ হয়ে যাবে। না আজকে আর কিছু নাই, যে শেষ, আজকে শেষ, দুইটা নোট, নাইলে আবার পেন লাগে। আগামী ক্লাসে নন ফাইনিট না, নন ফাইনিট ধরতে হবে তো। শুনেন শুনেন, এই সহজ একটা আলোচনা, লেট আছে না, লেট, লেট এমন একটা ভার, লেট এমন একটা ভার যার পরে মনে হয় আজকে নাকি হতমম্ব হয়ে গেছে, কি কয়, লেট এমন একটা ভার যার পরে, মনে রাখতে হবে লেট এমন একটা ভার্ব যার পরে অ্যাক্টিভ হইলে বেয়ার ইনফিনিটিভ হয়, যদি প্যাসিভ হয় তাও বেয়ার ইনফিনিটিভ হয়। দেখছো লেট আছে না, লেট। দেখো এই 8টার ক্ষেত্রে অ্যাক্টিভে বেয়ার ইনফিনিটিভ, প্যাসিভে সিম্পল ইনফিনিটিভ। অ্যাক্টিভে টু নাই, প্যাসিভে টু আছে। দুঃখজনক হলেও সত্যি, লেট এমন একটা ভার্ব যার পরে অ্যাক্টিভে টু নাই, প্যাসিভও টু নাই, দুই জায়গায় গায়েব হয়ে গেছে। অ্যাক্টিভও টু নাই, প্যাসিভও টু নাই। টু লেট হইতে পারে, টু লেট তো সমস্যা নাই, টু লেট তো হচ্ছে ইনফিনিটিভ,
টু লেট তো হচ্ছে ইনফিনিটিভ, আমরা লেটের পরের কথা বলতেছি। যেমন দেখো, আমি যদি এরকম বলি যে আই আই লেট বা হি লেট, বলো হি লেট মি কাম অথবা টু কাম ইন, কোনটা হবে? সে আমাকে ভিতরে ঢুকতে দিল, বলো কোনটা হবে? হি লেট মি কাম অথবা টু কাম ইন, কোনটা হবে? হি লেট মি কাম অথবা টু কাম ইন, কোনটা নিব? একটা কোশ্চেন আসছিল না 41, আমি কোশ্চেনটা খুঁজতেছি। আই উইল নট লেট হিম গো, এই যে প্রশ্নটা এমন ছিল দেখো, আই উইল নট লেট হিম গো, লেট হিম গো আসছে না পরীক্ষায়? এটা কি জেরান না পার্টিসিপল আসছে না পরীক্ষায়, নাকি ইনফিনিটিভ? এটা যে ইনফিনিটিভ হইছে, এটা কেউ কেউ অনেকেই জানে না এটা কেমনি ইনফিনিটিভ হইলো। এটা কেমনি ইনফিনিটিভ হইলো, কারণ ওই যে লেটের পরে বেয়ার ইনফিনিটিভ হয়, এটা এক ধরনের ইনফিনিটিভ, মানে হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। 41 বিসিএস এর কোশ্চেন, 41st বিসিএস, 41তম বিসিএস এর কোশ্চেন। এই দেখো ভদ্রলোক ভদ্র মহিলাগণ, লেট লেট এটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে এটা দেখার কোনো দরকার নাই, কারণ লেটের পরে অ্যাক্টিভও টু নাই প্যাসিভও টু নাই, তাহলে এটা হচ্ছে কাম। এবার দেখো বাক্যটা যে এরকম থাকতো, আই ওয়াজ লেট, লেটের পাস্ট পার্টিসিপল লেট হয়, লেট 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 লেট। এক্সামের আগে কেন জানলাম না? আচ্ছা, লেট 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 দেখছো, ওয়াজ এর পরে লেট। তাহলে কেন আমি এগুলো নিয়ে ফেসবুকে ভিডিও দিছি না, ইউটিউবে আমার বেয়ার ইনফিনিটিভ নিয়ে ক্লাস আছে, আপনারা কোনোদিন মনোযোগ দিয়ে দেখছেন? কখনোই তো দেখেন নাই। ইউটিউবে বেয়ার ইনফিনিটিভ নিয়ে আমার লেকচার, এই বেয়ার ইনফিনিটিভের আলোচনা আছে, আপনি যদি ওই সময় আলোচনাটা দেখতেন, আমার সাথে তো আজকে 4-5 বছর ধরে কানেক্টেড, তাইলে তো আপনি ওই সময় তো আপনি এই একটা অ্যান্সার করে আসতে পারতেন। মনোযোগ দিয়ে দেখতে হবে, ঠিক আছে? ফ্রি ক্লাস বলে যে এটা ফ্রি জিনিসটা এমন না। আই ওয়াজ লেট, এখানে আই ওয়াজ লেট আছে না, প্যাসিভে আছে, তো এবার কাম আবার টু কাম, এবার অ্যান্সার কি হবে বলো? আই ওয়াজ লেট কাম অথবা টু কাম ইন, এবার অ্যান্সার কি হবে বলো? এবার কি অ্যান্সার চেঞ্জ হবে? জীবনেও চেঞ্জ হবে না, এটা অ্যাক্টিভ এটা প্যাসিভ। লেট আছে, লেট থাকলে অ্যাক্টিভ প্যাসিভের কোনো ভ্যালু নাই, লেট থাকলে অলওয়েজ এটা। দেখছো, এই যে দেখছো লেটের পরে লেট, বেয়ার ইনফিনিটিভ, এটা পরীক্ষা আসছে, বেয়ার ইনফিনিটিভ আসছে পরীক্ষায়। আমার সর্বশেষ আলোচনা, আর 3 থেকে 4 মিনিটে ক্লাস শেষ, 2 মিনিট 3 মিনিট লাগবে, শুনো এদিকে তাকাও। লাস্ট আলোচনা, এটা এটা ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ। সি আছে না, সি আর একটা ভার্ব হচ্ছে ওয়াচ, ওই যে একটু আগে যেগুলো লিখছি এগুলো থেকে প্রথম 6টাকে নিব। সি ওয়াচ নোটিস, আরেকটা হচ্ছে অবজার্ভ, আরেকটা হচ্ছে ফিল। এখানে লেটটা কি পজিটিভ? হ্যাঁ, লেট পজিটিভ ভার্ব। সি ওয়াচ নোটিস অবজার্ভ ফিল, আরেকটা হচ্ছে হিয়ার। প্রথম 6টা। এদিকে তাকাও, লাস্ট কথা। এই 6টি ভার্বের পরে খুব মনোযোগ দাও, এই 6টি ভার্বের পরে তুমি চাইলে বেয়ার ইনফিনিটিভ ভাইকে নিতে পারবা, তোমার যদি বেয়ার ইনফিনিটিভকে পছন্দ না হয় তুমি চাইলে প্রেজেন্ট পার্টিসিপলকেও নিতে পারবা। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি। সোজা কথা হচ্ছে এই 6টা ভার্বের পরে যে কোনো বাক্যে বেয়ার ইনফিনিটিভও কারেক্ট, প্রেজেন্ট পার্টিসিপলও কারেক্ট। তুমি যদি ফ্রি হ্যান্ড রাইটিং এ লেখো, যে কোনো একটা বাক্য লেখো, তুমি চাইলে সি এর পরে ডু দিতে পারবা, ডুইংও দিতে পারবা, ওয়াচের পরে গো দিতে পারবা, গোয়িংও দিতে পারবা, নোটিসের পরে টেকও দিতে পারবা, টেকিংও দিতে পারবা। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া পরীক্ষায় কি দুইটা একসাথে থাকে? হ্যাঁ, পরীক্ষায় এটা নিয়ে 2বার প্রশ্ন আসছে বিসিএস এ, 2বারই এটা একসাথে অপশনে 2টাই ছিল। মনে রাখবা যে কোনো একটা গ্রহণ করা যাবে, দুটোই সঠিক, তবে দুটির মধ্যে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে সর্বাধিক গ্রহণযোগ্য। আজ থেকে মাথায় রাখবা, 2টার মধ্যে সর্বাধিক গ্রহণযোগ্যটা অ্যান্সার করতে হবে, সর্বাধিক গ্রহণযোগ্য হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। লেটস সি আ কোয়েশ্চেন। পরীক্ষা যদি বলে কোনটি সঠিক, মানে কোনটি কারেক্ট, সঠিক কোনটি, প্রশ্নে আছে আই স হিম গো, এ তে দিলাম, বি তে দিলাম আই স হিম টু গো, আবার সি তে দিলাম আই স হিম, লিখতে ইচ্ছা করে না আর, আই স হিম গোয়িং। শুনো শুনো শুনো, এই যে গো আছে না, এটা বেয়ার ইনফিনিটিভ না, এটা সঠিক। আবার এই যে গোয়িং আছে না, এটাও সঠিক, প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু টু গো আছে না, সিম্পল, এটা একটা ভুল। দুইটাই কারেক্ট। এখন দুইটা কারেক্ট হলে আমরা কি করব?
দুইটা কারেক্ট হলে আমরা পরীক্ষার হলে একটা পয়সা নিয়ে এভাবে টস দিয়ে দেখবো কোনটা হয়, তাই তো? টস দিয়ে দেখার তো টাইম নেই, আমাদেরকে দেখতে হবে দুইটা যখন অপশনে থাকবে এখানে সর্বাধিক গ্রহণযোগ্যতা লাগাইতে হবে। সর্বাধিক গ্রহণযোগ্য হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, গোয়িং, এটা সবচেয়ে বেশি কারেক্ট। এই জন্য আমরা বেশিরভাগ এটা কম ইউজ করি, এটা আমরা অনেকে জানি না, কিন্তু এটাও কারেক্ট, এটাও কারেক্ট। এটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা বেয়ার ইনফিনিটিভ। প্রশ্নে যদি এরকম থাকে এ প্লাস সি, তাহলে এ প্লাস সি দাগাবো, আর এ প্লাস সি না থাকলে সি দাগাইতে হবে। লাস্ট একটা কোশ্চেন, এই কোশ্চেনটা আসছে 28তম বিসিএস এ, 28 বিসিএস, অনেক আগে। I watched a fish, আমি একটা মাছ দেখেছিলাম ড্যাশ, কোথায় দেখেছি? টু ফ্লট, আরেকটা হচ্ছে ফ্লটেড, আরেকটা হচ্ছে ফ্লট। বলো কোনটা নিবা? এই তিনটা থেকে কোনটা নিবা বলো? ফ্লট মানে ভাসতে দেখছি, একটা মাছকে আমি ভাসতে দেখছিলাম। এই কোনটা নিবা বলো? 100% শিওর? 100% শিওর এটা ফ্লট হবে। মনে করো অপশনে ফ্লটও আছে আবার ফ্লটিংও আছে, ভাসতেছিল। বলো এবার কি নিবা? এবার কি নিবা? এবার হচ্ছে ফ্লটিং। দেখছো দুইটাই আছে না, দুইটাই আছে না? এবার অ্যান্সার হচ্ছে ফ্লটিং। ওকে 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 ওকে, ঠিক আছে, শেষ। এই ফাইনিট ভার্বের লেকচার শেষ। নেক্সট লেকচার হচ্ছে নন ফাইনিট জেরান্ড পার্টিসিপলের উপর, আর আরেকটা লেকচার হচ্ছে পজিটিভ ভার্ব আর মডাল ভার্বের উপর। মডাল অক্সিলারি ইম্পর্টেন্ট, পজিটিভ ইম্পর্টেন্ট। কারো কোনো কথা থাকলে, নিউ স্টুডেন্ট যারা জয়েন করছেন, কারো কোনো কথা থাকলে, আর আজকে যে ক্লাস অনেকে করতে পারেন না, এটা আমি করতেছি, এটা আমি সমাধান করছি, ক্লাস শেষে আমি ডিসিশন নিচ্ছি কি করা যায়।